ওকে দেখো, আমরা শুরু করব আমাদের যদি আমরা আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটা দেখি, আমাদের কৃষির জন্য শুধুমাত্র একটা টপিকস পড়লেই এনাফ। সহজ কথায় এই টপিকসটা তুমি পড়বা, এই টপিকস থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, বাট আমরা আরো দুইটা টপিকস পড়ে রাখবো ইন কেস এই জায়গা থেকে প্রশ্ন হওয়ার প্রবাবিলিটি আছে, সম্ভাবনা আছে। ঠিক আছে? ওকে 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 তাহলে দেখো ভাই, আমরা যখন আপেক্ষিক তত্ত্ব রিলেটেড পড়াশোনা পড়তে যাব, আপেক্ষিক তত্ত্ব রিলেটেড পড়াশোনা পড়তে যাব, আমাদের দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি এবং কাল দীর্ঘায়ন এই কাল দীর্ঘায়নের টপিকসটা, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার কাল দীর্ঘায়নের টপিকসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন আসে, বুঝছো? এরপরে আসো আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক থেকেও মোটামুটি ভালো ম্যাথ আসে। আর আপেক্ষিক তত্ত্ব রিলেটেড, আলোক তড়িৎক্রিয়া রিলেটেড প্রশ্ন খুব বেশি আসে নাই, বাট সম্ভাবনা কম না, বুঝছো? সো এই হচ্ছে আজকে আমাদের পড়াশোনার জায়গা। ওকে, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও, আমরা সুন্দরভাবে পড়াশোনাটা শেষ করব। ওকে, আসো এবার আমরা যদি আপেক্ষিক তত্ত্ব রিলেটেড পড়াশোনা পড়তে যাই, আমাদের এই জায়গাতে কিছু মিসকনসেপশন আছে, কয়েকটা বিষয় আমাদের একটু জাস্ট জেনে রাখতে হবে। কি কি? প্রথম দেখো, মাইকেলসন মৌলির পরীক্ষার সিদ্ধান্তগুলা, এইটা তোমার লাগবে। তুমি দেখো, যখন তুমি চ্যাপ্টারটা বোর্ড বই থেকে পড়তে যাও, তুমি দেখবে যে অনেক কিছু আছে শুরুতে, তুমি বুঝো না, কখনো পড়ো না, বাট ওই জায়গা থেকে আমরা টু দ্য পয়েন্ট কিছু পয়েন্ট নিয়ে আসছি। কি কি দেখো, মাইকেলসন মৌলির পরীক্ষার সিদ্ধান্ত কি কি ছিল এটা জাস্ট মাথায় রাখবা, যে ভাই মহাবিশ্বে ইথার বলতে কিছু নেই। কি বলতো? ইথার বলতে কিছু নেই। এরপরে বলবা যে গ্যালিলিও রূপান্তর সঠিক নয়। কি বলতো? গ্যালিলিও রূপান্তর সঠিক নয়। এটা কার পরীক্ষা? মাইকেলসন মৌলির পরীক্ষার সিদ্ধান্ত। এরপরে দেখবা যে আলোর বেগ ধ্রুব রাশি, আলোর বেগ ধ্রুব রাশি, বুঝছো? তাইলে মাইকেলসন মৌলির পরীক্ষার সিদ্ধান্ত তিনটা, একটা হচ্ছে ইথার বলতে কিছু নাই, আরেকটা গ্যালিলিও রূপান্তর সঠিক নয়, আরেকটা হচ্ছে আলোর বেগ ধ্রুব রাশি। ক্লিয়ার ভাই? ওকে, এই তিনটা জিনিস মাথায় রাখবা। এরপরে আসো ভাই, এরপরে আসো আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের, আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মৌলিক স্বীকার্য কিন্তু দুইটা। কি কি? একটা হচ্ছে আলোর বেগ সর্বদা ধ্রুব, আলোর বেগ সর্বদা ধ্রুব। আরেকটা মাথায় রাখবা, জড় কাঠামোতে, কি বলতো? জড় কাঠামোতে, জড় কাঠামোতে নিউটনের সূত্র সমূহ অভিন্ন থাকে। কোন কাঠামোতে ভাই বলতো? জড় কাঠামোতে। জড় কাঠামোতে মনে রাখবা যে কাঠামোতে বস্তুটা সমবেগে গতিশীল। বস্তু কি বলতো? সমবেগে গতিশীল। যে প্রসঙ্গ কাঠামোতে বস্তু সমবেগে গতিশীল, সেই প্রসঙ্গ কাঠামোতে কি বলি আমরা বলতো? জড় প্রসঙ্গ কাঠামো। জড় কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই থাকে। ক্লিয়ার? এই কয়েকটা ইনফরমেটিভ বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবা। এবার আসো মেইন পড়াশোনায় যাই। মেইন পড়াশোনায় যাওয়ার আগে আমাদের এখানে একটা রাশির কথা বলছি, লরেন্স ফ্যাক্টর। কি বলতো? লরেন্স ফ্যাক্টর। তুমি যেখানেই এই চ্যাপ্টার পড়তে যাও না কেন, এই রাশিটার সাথে তুমি পরিচিত, √1 - v/c হোল স্কয়ার, তাই না? তুমি পরিচিত কিনা বলো তো? √1 - v/c হোল স্কয়ার তুমি পরিচিত। এইখানে মনে রাখবা যে এই ভিটা কি বলতো? আমরা জানি বস্তুর বেগ। কি বলো? বস্তুর বেগ, বস্তুর বেগ। এই লরেন্স ফ্যাক্টরের টোটাল মানটা তুমি যদি একটু চিন্তা করো, তুমি দেখবা যে √1 - v/c হোল স্কয়ার, তাই না? এখানে তুমি যদি দেখো, এই শুধু ভিটা আমার ইচ্ছাধীন না, ইচ্ছাধীন। 1 এবং c রুট সব তো আমার ফিক্সড মান, তাহলে ভি এর মানের উপর লরেন্স ফ্যাক্টরের মানটা ডিপেন্ডেন্ট, তাই না? লরেন্স ফ্যাক্টরের মানটা ডিপেন্ডেন্ট, এবং এই লরেন্স ফ্যাক্টরের মানটা অবশ্যই অবশ্যই কি হবে বলতো? অবশ্যই অবশ্যই লেস দ্যান 1 হইতে হবে, তাই না? লরেন্স ফ্যাক্টরের মানটা কি হবে? অবশ্যই অবশ্যই 1 এর চেয়ে কম হবে। তাহলে এই লরেন্স ফ্যাক্টরের মানটা আমার সব জায়গায় লাগে, সব জায়গায় লাগে। তাহলে আমি যদি আগে থেকে লরেন্স ফ্যাক্টরের মানটা আমি বলতে পারি, তাহলে কি হবে? আমার ক্যালকুলেশনটা সুবিধা হয়ে যাবে। কি হবে? ক্যালকুলেশনটা সুবিধা হয়ে যাবে। তুমি এই একটা জায়গা আমি মার্ক করে রাখলাম, এই একটা জায়গা, এই জায়গায় মনে রাখবা, এই জায়গাতে জাস্ট মাথায় রাখো শর্টকাটগুলো প্রযোজ্য, শর্টকাটগুলো প্রযোজ্য, এই জায়গাতে প্রযোজ্য। তুমি শুধু মাথায় রাখো যে ভাইয়া একটা কথা বলছে যে এই জায়গাতে শর্টকাটগুলো প্রযোজ্য। কোন শর্টকাট সেটা আমি শেখাবো, শুধু জেনে রাখো যে এই জায়গায় শর্টকাটগুলো প্রযোজ্য। ওকে, আসো এখন শর্টকাটগুলো কি। প্রথম কথা হচ্ছে, এই যে আমার বেগের মান ভি, যদি আমি জানি থাকি, আমি লরেন্স ফ্যাক্টরের মান বলতে পারবো। কিভাবে? আমি কয়েকটা বলি তোমাকে। এক নম্বরে মাথায় রাখবা, যদি ভাই আমি বলি যে লরেন্স ফ্যাক্টরের বেগের মান, বস্তুর বেগের মান ভিটা হচ্ছে 0.8c, কি হবে? 0.8c। তাহলে তুমি কিছু না বলে আমাকে বলবা যে ভাই আমার লরেন্স ফ্যাক্টরের মানটা কত হবে? 0.8। কি বলতো? 0.8। বুঝছো?
0.8। অর্থাৎ ভাই আমার বেগের মান যদি 0.8 হয় তাহলে এটা হবে আমার 0.6। কি হবে? 0.6। এই শর্টকাট তুমি যদি মাথায় রাখতে পারো তোমার অনেক বড় বড় ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। দেখো ভাই, তাহলে 0.8 হলে 0.6। এখন তুমি বলো তো 0.8 মানটা কত হইতে পারে? আসো এবার মানটা যদি বলো, সি এর ভ্যালু কত? 3 × 10⁸, 3 × 10⁸। তাহলে 3 আসছে 24, কত আসবে? 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? বস্তু যদি এত বেগে গতিশীল হয় আমি ডিরেক্ট বলবো আমার লরেন্স ফ্যাক্টরের মানটা 0.6। বুঝছো? এরপরে আসো, যদি বেগের মানটা আমার এমন হয়, যদি 0.6 হয়, তাহলে আমি না দেখেই বলে দিব আমার লরেন্স ফ্যাক্টরের মানটা হবে 0.8। কি বলতো? 0.8। বুঝছো? 0.8। এখানে আর সিটা হবে না, 0.8। ক্লিয়ার? এখন তুমি বলতে পারো ভাই 0.6 সি কিভাবে থাকতে পারে? এখন আসো তো, 3 6 সি এর ভ্যালু কত? 3 × 10⁸, 3 6 18। তাহলে আমার কত থাকতে পারে বলো তো? 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড যদি হয় তাহলে আমার লরেন্স ফ্যাক্টরের মানটা হবে কত? 0.8। ক্লিয়ার? বুঝছো? ওকে, এরপরে আসো ভাই, যদি আমার বেগের মানটা এমন হয়, 3 নম্বরে আমি যদি বলি বেগের মানটা c/2। কি বলতো? c/2। ভাই c/2 বলতে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো c/2 মানে 0.5c। 0.5c যদি c/2 হয় তাহলে আমার লরেন্স ফ্যাক্টরের মানটা হবে √3/2। কি বলতো ভাই? √3/2। বুঝছো? √3/2। তাহলে ভাইয়া বস্তুর বেগের মান যদি c/2 0.5c, বা এটাকে আমি এমন বলতে পারি বলতো 0.5 × 3 3 5 15, তার মানে কত? 1.5 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলে। তাহলে আমি বলতে পারবো আমার লরেন্স ফ্যাক্টরের মান কত? √3/2। এইটাকে কি আমি বলতে পারি? এটাকে বলতে পারি আলোর অর্ধেক বেগে। আলোর অর্ধেক বেগে। বুঝছো? বস্তু যদি আলোর অর্ধেক বেগে চলে লরেন্স ফ্যাক্টরের মান কত হবে? √3/2। এই কয়েকটা জিনিস তুমি যদি মাথায় রাখতে পারো তোমার ক্যালকুলেশন তুমি চোখে দেখে অ্যান্সার করবা। আসো এবার আরেকটা জিনিস দেখো, √3/2 এর মানটা তুমি জাস্ট মাথায় রাখবা যে ভাই এটা হবে 0.866। কি বলতো? 866। বুঝছো? 866 এটাকে অনেক সময় আমরা পার্সেন্টেজে প্রকাশ করি 86.7%। বুঝছো? অনেক সময় এটা পার্সেন্টেজও আমার লাগে। ওকে, আরেকটা মান যদি আমি তোমাকে বলি যে ভাই বেগের মান যদি তোমার c/√2 হয়, কি হয়? c/√2 হয়, তাহলে তুমি বলবা তোমার লরেন্স ফ্যাক্টরের মানটা হবে 1/√2। কি বলতো ভাই? 1/√2। বুঝছো? যদি বেগের মানটা c/√2 হয় লরেন্স ফ্যাক্টরের মান কত? 1/√2। 1/√2 এর মান কত জানো তুমি? জানা উচিত। দেখো 1/√2 হচ্ছে 0.707। বুঝছো? এটাকে অনেক সময় আমরা 71% হিসাবেও অপশনে পাবো। বুঝছো? 71% হিসাবে অপশনে পাবো। এখন আসো ভাই, তাহলে c/√2 তাহলে এটাকে আমি বলতে পারি 0.707c। যদি হয় তাহলে আমার মানটা কত আসতে পারে বলো? 3 7 21। তাহলে আমি ধরে নিলাম 2.1, মানে এখানে কাছাকাছি একটা মান থাকতে পারে। 2.1 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে যদি চলে তাহলে আমার রুট আবার পুরো মানটা লরেন্স ফ্যাক্টরের মানটা কত হবে? 1/√2। ক্লিয়ার? 1/√2। এই কয়েকটা ভ্যালু খুব ভালোভাবে মাথায় রাখো। বুঝছো? ওকে, এরপরে আসো, তুমি আরেকটা চিন্তা করবা 5 নম্বরে, যদি বেগের মানটা c/3 হয়, যদি c/3 হয় তাহলে তোমার কাজ হচ্ছে তুমি আমাকে বলবা যে এইটা কত হবে। এটা তোমরা লিখে নিবা। যদি c/3 হয় এইটা কত হবে এটা মাথায় রাখবা। ওকে, এখন আসো ভাই, তাহলে টোটাল বিষয়টা কত? যদি বেগের মান 0.8c হয় লরেন্স ফ্যাক্টর 0.6, যদি বেগের মান 0.6c হয় লরেন্স ফ্যাক্টর 0.8, যদি c/2 হয় তাহলে √3/2, c/√2 হলে 1/√2। মাথায় থাকবে ইনশাআল্লাহ? এই কয়েকটা জিনিস বলো, মাথায় থাকবে ইনশাআল্লাহ? বলো সবাই মাথায় থাকবে ইনশাআল্লাহ? সবাই একটু তুলে নাও। সবাই একটু তুলে নাও। সবাই একটু তুলে নিবা। ওকে ওকে ওকে, তোলা শেষ। ওকে, মাথায় থাকবে ইনশাআল্লাহ। ওকে, এরপরে আসো। এবার এই জায়গা থেকে আমরা কয়েকটা জিনিস দেখবো, 3টা জিনিস। একটা দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, কাল দীর্ঘায়ন। দৈর্ঘ্য সংকোচন নিয়ে কোনো প্যারা নাই।
জিনিসটা একটু ফিল করো, এই জিনিসটাতে অনেক মিসকনসেপশন আছে। দৈর্ঘ্য সংকোচন এনে নাই, সময়ের ক্ষেত্রে আছে। এক্ষেত্রে আমি তোমাকে একটা জিনিস বলবো যে ভাই আমার কাছে যে কলমটা আছে, এই কলমটা কেউ একজন আমার কাছে নিয়ে আসছে, আমি এই কলমটা এখানে মেপে দেখছি, এর একটা দৈর্ঘ্য পাইছি। এখন এই কলমটা কেউ একজন যখন মহাকাশে নিয়ে গেছে, আমি এখান থেকে ওই কলমটার দৈর্ঘ্য মেপে দেখবো যে একটু কম পাবো। কি পাবো? কম পাবো। সেই কলমটার দৈর্ঘ্য হবে এরকম যে ভাই আমি, দেখো আমার কাছে এই কলমটার দৈর্ঘ্য L0, আর এই কলমটা যখন মহাকাশে নিয়ে গেছে তখন তার দৈর্ঘ্যটা L, বুঝছো? এই L0টা হচ্ছে মাথায় রাখবা, এই L0টাকে আমরা বলি পৃথিবীতে পরম বা স্থির। কি বলতো? পৃথিবীতে পরম বা স্থির দৈর্ঘ্যটা হচ্ছে আমার L0। এই কলমটা যখন আমার কেউ একজন মহাকাশে নিয়ে গেছে, এটাকে আমরা বলবো মহাকাশে গতিশীল বা আপেক্ষিক দৈর্ঘ্য। কি বলতো? আপেক্ষিক। ক্লিয়ার? আপেক্ষিক। তাহলে এই দুইটা কেস এখানে। এখন এই আমরা বলবো যে ভাই আমার এই গতিশীল দৈর্ঘ্যটা কি হবে? এলটা L0 এর চেয়ে ছোট হয়ে যাবে। কি হবে? এলটা L0 এর চেয়ে ছোট হয়ে যাবে। কতটুকু ছোট হবে মনে রাখবা ভাই, মনে রাখবা তোমার এলটা হয় এরকম, এলটা হয় L0 ইন্টু √1 মাইনাস ভি ভাগ সি হোল স্কয়ার, √1 মাইনাস ভি ভাগ সি হোল স্কয়ার। এটা মাথায় রাখবা, L ইকুয়ালস টু L0 √1 মাইনাস ভি ভাগ সি হোল স্কয়ার। এই জায়গায় আমরা কি ওই যে শর্টকাটটা যেটা দেখছি ওইটা আমরা এখানে ইউজ করে দিব, অ্যাপ্লিকেশন শেখাবো। এখানে কয়েকটা জিনিস মাথায় রাখবা যে ভাইয়া আমি যদি বলি যে বস্তুর বেগ বাড়তেছে, কি বললো তো? বস্তুর বেগ বাড়তেছে, তাহলে তার গতিশীল দৈর্ঘ্য কি হবে বলো? গতিশীল দৈর্ঘ্য তত কমতে থাকবে, গতিশীল দৈর্ঘ্য তত কমতে থাকবে। এরপরে মাথায় রাখবা বস্তুর বেগ বাড়তে বাড়তে যদি আলোর বেগের সমান হয়, কি হয়? আলোর বেগের সমান হয়ে যায়, তাহলে মনে রাখবা তার গতিশীল দৈর্ঘ্যটা শূন্য হয়ে যাবে। বুঝছো? বস্তু যদি আলোর বেগে চলতে থাকে তার গতিশীল দৈর্ঘ্য কি হবে? শূন্য হয়ে যাবে। এটা খুব ভালোভাবে মাথায় রাখবা। এরপরে আসো ভাই, এখানে আরেকটা লাইন মাথায় রাখবা, দৈর্ঘ্য সংকোচন শুধুমাত্র, মনে রাখবা দৈর্ঘ্য সংকোচন শুধুমাত্র বেগের দিক বরাবর ঘটবে, দিক বরাবর ঘটবে, অন্য দিক অপরিবর্তিত থাকবে। কি বলতো? অন্য দিক অপরিবর্তিত থাকবে, বর্তিত থাকবে। এই কয়েকটা লাইন খুব ভালোভাবে মাথায় রাখবা যে ভাইয়া মনে করো একটা দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই আছে, যদি দৈর্ঘ্য বরাবর গতিশীল, দৈর্ঘ্য সংকোচন ঘটবে, প্রস্থ অপরিবর্তিত থাকবে। যদি প্রস্থ বরাবর গতিশীল হয়, প্রস্থটা কমে আসবে, দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। দৈর্ঘ্য সংকোচন রিলেটেড এই কয়েকটা ইনফরমেশন খুব ভালোভাবে মাথায় রাখবা। ক্লিয়ার? ওকে, এরপরে আসো, এরপর হচ্ছে ভর বৃদ্ধি। সেম ঘটনা, ভর বৃদ্ধি নিয়েও এক্সট্রা কোনো কেস নাই, বাট ভর বৃদ্ধির প্যারাটা শুরু হবে আমরা যখন সময়ে আসব। দেখো ভর বৃদ্ধির ক্ষেত্রে মাথায় রাখবা যে ভাইয়া সেম কথা, যে তোমার m0টা হচ্ছে এমন একটা ভর যে ভরটা হচ্ছে পৃথিবীতে পরম বা স্থির অবস্থায় ভর, আর mটা হচ্ছে কি বলতো? মহাকাশে গতিশীল বা আপেক্ষিক ভর। বুঝছো? আপেক্ষিক ভর। এখানে যে জিনিসটা তুমি মাথায় রাখবা যে ভাই তোমার আপেক্ষিক ভর এমটা অবশ্যই কি হবে? M0 এর চেয়ে বড় হয়ে যাবে, কারণ এটা কি বলতো? ভর বৃদ্ধি। এক্ষেত্রে যে জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে, ভর বৃদ্ধি তোমার এমটা হবে M0 ডিভাইডেড বাই √1 মাইনাস ভি বাই সি হোল স্কয়ার, 1 মাইনাস ভি ভাগ সি হোল স্কয়ার। এইটা আমরা ডিরেক্ট ক্যালকুলেশন করে ফেলবো। এই জায়গা থেকে কয়েকটা জিনিস তুমি মাথায় রাখবা, কয়েকটা জিনিস মাথায় রাখবা। প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে তোমাকে, 1 নম্বরে মাথায় রাখবা যে ভাই তোমার বস্তুর বেগ যদি বাড়তে থাকে, তোমার ভরটা কি হবে বলতো? ভরটাও বাড়তে থাকবে। বেগ বাড়তে বাড়তে যদি আলোর বেগের সমান হয়ে যায়, তখন তোমার ভরটা কি হবে বলতো? ভরটা অসীম হয়ে যাবে। বুঝছো? এই কয়েকটা বিষয় মাথায় রাখবা। এই জায়গা থেকে আমরা আরেকটা জিনিস পাবো, কি বলতো? আরেকটা জিনিস পাবো আমরা, ভরবেগ। কি বলো? ভরবেগ পাবো। কি পাবো? ভরবেগ পাবো। মনে রাখবা ভরবেগটা হচ্ছে কি বলতো? P equals to mv। কি বলো? P equals to mv। এমটা কি আবার বলতো? এমটা হচ্ছে m0 ডিভাইডেড বাই √ওভার পুরো মানটা কত? 1 মাইনাস ভি ভাগ সি হোল স্কয়ার ইনটু ভি। ক্লিয়ার? এই জায়গা থেকে তুমি কি পাবা? এই জায়গা থেকে তুমি ভরবেগটা বের করতে পারবা।
তাহলে ভর বৃদ্ধি থেকে আমরা শুধু ভর না ভরবেগে পাবো। এইটা এগ্রিতে আসছে, এই জায়গা থেকে এগ্রিতে কোশ্চেন আসছে, এইটা থেকে এগ্রিতে কোশ্চেন আসছে, বুঝছো? এগ্রিতে কোশ্চেন আসছে এই জায়গা থেকে, ভরবেগ বের করতে বলে তোমাকে, এই জায়গা থেকে তোমাকে ভরবেগ বের করতে বলবে। হ্যাঁ, ভরবেগ বের করতে বলবে। আচ্ছা, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি গেছে। এখন মেইন জায়গাটা হচ্ছে ভাই তোমার কাল দীর্ঘায়ন। মনে রাখবা প্রথম যে এখানে আমি একটা লাইন বলবো, খুব ভালোভাবে মাথায় রাখবা। এই জায়গায় কিন্তু স্টুডেন্ট প্রচুর প্যারায় পড়ে, তোমার প্যারা থাকবে না যদি দুইটা লাইন মাথায় রাখবো। মনে রাখবো এল ও এম এর ব্যতিক্রম, ব্যতিক্রম ভাবে পরিচিতি। এই লাইনটা প্রথমে মাথায় রাখবা। আমি এল এবং এম কে যেভাবে চিনছি তার ভিন্ন ভাবে আমি টি কে চিনবো। প্রথম কথা মাথায় রাখবা, এল এবং এম কে আমি যেভাবে চিনছি টি কে তার ভিন্ন ভাবে চিনবো। কিভাবে? আসো মনে রাখবা যে ভাই আমরা আমরা কি বলছিলাম বলতো, টি নট আর টি বলছিলাম, মনে আছে? আমরা এম নট এল নটটা কি বলছিলাম কি বলতো, পৃথিবীতে, তাই না? কিন্তু এবার টি নটটাকে বলবো, মনে রাখবা মহাকাশের হিসাবে সময়। কি বলতো, মহাকাশের হিসাবে সময়। এটা খুব ভালোভাবে মাথায় রাখবা, মহাকাশের হিসাবে সময়, এটাকে খুব ভালোভাবে মাথায় রাখবা। এটা কিন্তু ভাই ব্যতিক্রম। একটা লাইন বলছি, এল এবং এম কে তুমি যেমনে চিনছো টি কে তার ভিন্ন ভাবে চিন্তা করবা, ব্যতিক্রম ভাবে। ব্যতিক্রমটা কি? টি নটটা হবে এবার মহাকাশে। কি বলতো, টি নটটা হবে তোমার মহাকাশে, এবং টিটা হবে মনে রাখবা পৃথিবীর হিসাবে সময়। কি বলতো, পৃথিবীর হিসাবে সময়, পৃথিবীর হিসাবে সময়। জাস্ট পরিচিতিটা উল্টা ভাবে চিন্তা করবা, বুঝছো? পরিচিতিটা উল্টা ভাবে চিন্তা করবা। টি নটটা হবে এবার মহাকাশের হিসাবে সময়, টিটা হবে তোমার পৃথিবীর হিসাবে সময়। এতটুকু মাথায় রাখবা। এই জায়গা থেকে ভাই আমাদের টিটা কি হবে বলো, আমাদের টিটা হবে সেম ফর্মুলা, সেম। টিটা হবে টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি বাই সি হোল স্কয়ার। ক্লিয়ার? এই জায়গা থেকে একটা কমন প্রশ্ন যেটা বারবার আসবে তোমার, সেটা হচ্ছে ব্যক্তির বর্তমান বয়স। কি বলতো, ব্যক্তির, মনে রাখবা এইটা তোমার বারবার আসবে, সেটা হচ্ছে বর্তমান বয়স। কি বলো, বর্তমান বয়স, বর্তমান বয়স। মনে রাখবা বর্তমান বয়সটা হচ্ছে, এখন বর্তমান বয়স বোঝার জন্য তোমাকে একটা জিনিস বুঝতে হবে। দুই যমজ ভাই আমার কাছে আসছে, আমি একজনকে কি করছি আমার কাছে রেখে দিছি, আর একজনকে আমি মহাকাশে পাঠাই দিছি, বুঝছো? কিছুদিন পর যখন সে মহাকাশ থেকে আসবে, দেখা যাবে যে আমার সাথে ছিল তার সাথে যে মহাকাশ থেকে আসছে, দুইজনের বয়সের একটা পার্থক্য দেখা যায়। কি দেখা যায়? পার্থক্য দেখা যায়। এই পার্থক্যটাই আমরা আসলে এই কাল দীর্ঘায়ন থেকে বের করি। তো কার বর্তমান বয়স? যে মহাকাশ থেকে আসছে, বুঝছো? যে মহাকাশ থেকে আসছে তার বর্তমান বয়স। মনে রাখবা তার বর্তমান বয়সটা হবে, মনে রাখবা পৃথিবীতে আগে কাটানো সময়। মনে রাখবা এভাবে, আগে কাটানো সময় প্লাস টি নট, বুঝছো? পৃথিবীতে আগে কাটানো সময় প্লাস টি নট, এটা খুব ভালোভাবে মাথায় রাখবা। এটা কার বর্তমান বয়স বলতো? কার বর্তমান বয়স? মহাকাশে যে গেছিল। হ্যাঁ, মহাকাশে যে গেছে, মহাকাশে যে গেছে তার বর্তমান বয়স। মহাকাশে যে গেছে তার বর্তমান বয়স হচ্ছে সে পৃথিবীতে আগে কতদিন ছিল, প্লাস টি নট, প্লাস টি নট। টি নটটা তুমি কেমনে বের করো, মনে আছে তোমার? বলো, টি নটটা তুমি কেমনে বের করো? টি নটটা কেমনে বের করবো বলো? এই টি নটটা তুমি বের করো। টি নটটা হচ্ছে কি বলতো, টি ইন্টু রুট ওভার পুরোটা, রুট ওভার 1 মাইনাস ভি বাই সি হোল স্কয়ার, বুঝছো? এই জায়গা থেকে কি করবা তুমি, টি নটটা বের করে তার বর্তমান বয়স বের করবা। এই বর্তমান বয়সটা এগ্রিতে এতবার আসছে তুমি চিন্তা করতে পারবা না। এগ্রিতে এতবার আসছে এই বর্তমান বয়স। ক্লিয়ার? তুমি পারবা ইনশাল্লাহ? বলো, ইনশাল্লাহ পারবা? এই বর্তমান বয়স থেকে তোমার প্রশ্ন আসবেই। বর্তমান বয়স এত বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। আসা এবার একটু প্র্যাকটিস করি। ওকে, তার আগে আচ্ছা আমরা একটু প্র্যাকটিস করি, আবার ফিরবো, সমস্যা নেই। এখন দেখো কি বলছে, কোন বিজ্ঞানীর পরীক্ষা, কোন বিজ্ঞানীর পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয় বলো তো? ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয় কার পরীক্ষা বলো? একটু আগে আমরা পড়ছি। তোমরা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা তাদের জন্য এই জিনিসগুলো লাগবে। যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি সব জায়গায় পরীক্ষা দিতে পারবা। বলো, ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয় কার পরীক্ষা বলো দেখি? বলো, ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয় কি বলো? এই মাইকেলসন মৌলির পরীক্ষা, তাই না? মাইকেলসন মৌলির পরীক্ষা ইথারের অস্তিত্ব কি হয়, ভুল প্রমাণিত হয়। ওকে, এরপরে আসো, দেখো আপেক্ষিক তত্ত্ব অনুসারে নিচের কোনটি পরিবর্তনশীল নয় বলো? জাহাঙ্গীরনগরের প্রশ্ন, বুঝতে পারছো? জাহাঙ্গীরনগরের প্রশ্ন, যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা খুব ভালোভাবে মাথায় রাখবা। পরিবর্তনশীল নয় কোনটা বলো তো? সব সময় কি আলোর বেগ, কি বলো? আলোর বেগ বা দ্রুতি, তাই না? আলোর বেগ বা দ্রুতি, তাই তো? বলো, আলোর বেগ বা দ্রুতি।
তাহলে আপেক্ষিক পরিবর্তনশীল নয়, এটা সহজ প্রশ্ন, এটা নিয়ে আমরা গেজাবো না, ঠিক আছে? ওকে, আমরা কম সময় শেষ করবো ইনশাল্লাহ। ওকে, এরপরে আসো ভাই, এই যে দেখছো তোমাকে যেটা বলছিলাম, দেখছো বাউতে আসছে তোমার কি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা এগ্রির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে এটা ফোকাস রাখবা। দেখো প্রশ্নটাতে কি বলছে দেখো তো ভাই, বলা আছে এরকম, একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে এত বেগে, এই যে দেখো তো এই বেগটা তুমি চেনো কিনা বলো, এই বেগটা তুমি চেনো কিনা? হ্যাঁ, এই বেগটা তোমার চেনা উচিত, ওই যে 1.8 × 10⁸, তাহলে 3 6 18, 3 6 18, তাহলে এই বেগের মানটা আমার কত 0.6 না, 6, তাহলে আমার রুট ওভার পুরো মানটা কত বলো তো? রুট ওভার পুরো মানটা আমার 0.8, বুঝছো? আমি যখনই বেগের মান পাইছি তখনই আমি বলে দিব রুট ওভার পুরো মানটা কত, 0.8। ক্লিয়ার। ওকে, এরপরে আসো, এত বেগে গতিশীল একটি মহাশূন্যযানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। ওকে, কত বছর বয়সে গেছে রে? 25 বছর বয়সে গেছে, তার মানে সে 25 বছর পৃথিবীতে ছিল। এরপরে আসো, পৃথিবীর হিসাবে দেখো, খুব ভালোভাবে মাথায় রাখবা, পৃথিবীর হিসাবে, এটা লাইন একটু ভালোভাবে দেখো কি বলছে, পৃথিবীর হিসাবে 30 বছর মহাকাশে কাটিয়ে ফিরে আসলেন। তাহলে ভাই পৃথিবীর হিসাবে যে সময়টা, এই পৃথিবীর হিসাবে যে সময়টা, এটাকে কি বলছি বলো? টি বলছি। কি বলছি? টি বলছি, বুঝছো? টি বলছি, পৃথিবীর হিসাবে সময়টা কি বলছি? টি বলছি। এখন আমাকে বলছে ফিরে আসলে তার বয়স কত, মানে তার বর্তমান বয়স কত, তাহলে তার বর্তমান বয়স কত হবে বলো? তার বর্তমান বয়স কত হবে বলো? তার বর্তমান বয়সটা হবে আগে কাটানো বছর কত, 25 প্লাস টি নট, তাই না? টি নটটা আমার দেওয়া আছে না, তাহলে কি হবে বলো? 25 প্লাস টি নটের ভ্যালু কত? টি ইনটু টি নটটা কি বলো? টি নটটা টি ইনটু রুট ওভার পুরোটা না, রুট ওভার পুরোটা। টিটা কত রে ভাই? টিটা হচ্ছে 30 বছর। রুট ওভার পুরো মানটা কত? আমি একবারে বলে দিচ্ছি, রুট ওভার পুরো মানটা 0.8, বুঝছো? 0.8। সো এই জায়গা থেকে তুমি এবার কাটাকাটি করো তো ভাই, 0.0 কাটো, 3 আসছে 24, 24 আর 25 কত? 49 ইয়ার্স, বুঝছো? 49 ইয়ার্স। ক্লিয়ার? ওকে, 3 আসছে 24, 49 বছর আছে কি এখানে? অপশন নাই না, 49, এখানে এই যে 49 আছে, সরি এই যে টাইপিং মিস্টেক, এই যে 49 ইয়ার্স। ক্লিয়ার? 49 ইয়ার্স। ক্লিয়ার? বুঝছো? এরা পারবা সবাই বলো তো, পারবা কিনা বলো, পারবা কিনা? যখনই দেখছো বেগের মান 0.6, রুট ওভার পুরো মানটা 0.8, রুট ওভার পুরো মানটা 0.8, রুট ওভার পুরো মান পাইছো, তার মানে তোমার বর্তমান বয়স মুখে দেখে অ্যান্সার করবা। আসো আরেকটা ম্যাথ করি, এটা একটু দেখো তো কি বলছে। দেখো এটা শেরে বাংলা এগ্রিকালচারে আসছিল, তাই না? শেরে বাংলা এগ্রিকালচারে আসছিল, কি বলছে দেখো ভাই, বলো এটা কি বলছে? বলা আছে 35 ইয়ার্স, মানে 35 বছর বয়সে একজন নভোচারী 2.4 × 10⁸ বেগে। তাহলে ভাইয়া বেগের মানটা তোমার চেনা কিনা বলো? বেগের মানটা কত? বেগের মানটা হচ্ছে তোমার 2.4, 3 আসতে 24, তাহলে 0.8 সি, এত বেগে যাচ্ছে, বেগের মান যদি এত হয় তাহলে রুট ওভার পুরো মানটা কত? 0.6, বুঝছো? এই যে আমি এতটুকু জায়গায় যে চিন্তা করতেছি না, তুমি পরীক্ষায় প্রশ্ন পাওয়ার পরেই, মানে এই টাইপের প্রশ্ন আসলেই বেগের সাইডেই রুট ওভার পুরো মানটা বলে দিবা, মানে লরেন্স ফ্যাক্টরের মানটা বলে দিবা। যখন এই বেগের মান 2.4 × 10⁸, রুট ওভার পুরো মানটা 0.6। ক্লিয়ার? ওকে, এরপরে আসো, দেখো কি বলছে, গ্যালাক্সি পরিভ্রমণে বের হন পৃথিবীর ক্যালেন্ডার মাফিক। কি বলছে? পৃথিবীর ক্যালেন্ডার মাফিক, তাই না? তাহলে পৃথিবীর ক্যালেন্ডার মাফিক যে সময়টা, এটাকে কি বলি? টি বলি, তাই না? পৃথিবীর ক্যালেন্ডার হিসেবে যে সময়টা, এটা কি বলি? টি বলি। তাহলে 50 বছর পর ফিরে এলে নভোচারীর বর্তমান বয়স কত? তাহলে তার বর্তমান বয়স কত? আগের বয়স কত? 35 প্লাস টি নট। টি নটটা কত রে? টি নটটা হচ্ছে আমার টি ইনটু রুট ওভার পুরোটা, বলো। তাহলে 35 প্লাস টি নটের টি ইনটু রুট ওভার পুরোটা, টি কত? 50 ইনটু রুট ওভার পুরো মানটা 0.6, কত? 0.6। ক্লিয়ার? বুঝছো? দেখো ক্যালকুলেশন ফ্যাক্ট হবে না, দ্রুত করতে পারবা, জাস্ট জিনিসগুলো যদি তুমি মাথায় থাকে। তাহলে চিন্তা করো কত আসে বলো? 0.0 কাটো, 5 6 কত রে? 30, তাহলে 35 প্লাস 30 কত আসে? 30 30 60, 65 বছর, বুঝছো? 65 ইয়ার্স। ক্লিয়ার? 65 ইয়ার্স। মাথায় থাকবে কিনা বলো, পারবা কিনা বলো? পারবা সবাই বলো, হ্যাঁ সবাই পারবা কিনা বলো? ইয়েস, পারবো ইনশাল্লাহ, ইয়েস পারবো। হ্যাঁ, ওকে। সো ভাই এটা মাথায় রাখবা, এই যে বয়স নির্ণয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য, বয়স নির্ণয়ের ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য। পারবা সবাই? হ্যাঁ, সবাই একটু কমেন্ট করো। ওকে, এরপরে আসো। এবার এই ম্যাথটা দেখো তো, তোমার যতদিন
মানে তোমার বয়সও যত হয় নাই তার চেয়ে ততবার এই ম্যাথটা আসছে। এখানে শুধু আমি বিভিন্ন ইউনিভার্সিটি 24-25 রেফারেন্স গুলা দিছি, কৃষিতে অনেকবার আসছে। কি বলছে দেখো, কোন বস্তু আলোর দ্যুতিতে চললে, আলোর দ্যুতিতে চললে ভর কত হবে, এটা সবাই জানিস। বাট আমি যদি জিজ্ঞেস করি প্রশ্নটা, আলোর দ্যুতিতে, বস্তু আলোর দ্রুতিতে চলতেছে, আলোর দ্রুতিতে চলতেছে, তাহলে আমার যদি প্রশ্ন বলে ভর, তাহলে তোরা সবাই বলবি যে ভাই এটা অসীম, তাই না, অসীম। যদি আমি বলি তার দৈর্ঘ্য কত হবে, যদি বলি তার দৈর্ঘ্য কত হবে, তাহলে মাথায় রাখবে এটা দৈর্ঘ্য হবে 0। ক্লিয়ার? আলোর দ্রুতিতে চললে, বস্তু যদি আলোর দ্রুতিতে চলে, বস্তু আলোর দ্রুতিতে চললে তার ভরটা হবে অসীম। ঠিক আছে, এটা প্রশ্ন আসে, এটাই বেশি আসে। যদি কখনো বলে দেয় তার দৈর্ঘ্য কত হবে, তার দৈর্ঘ্য কত হবে, মনে রাখবা তার দৈর্ঘ্য কিন্তু 0 হয়ে যাবে। কারণ আমাদের কিছু মিসকনসেপশন আছে, আমরা যেটা বারবার পড়ে যাই ওইটাই প্রশ্ন না বুঝেই দিয়ে দেই। বাট মাথায় রাখবা ভাই, ভর না বলে যদি দৈর্ঘ্য বলে তখন কিন্তু 0 হয়ে যাবে। ক্লিয়ার? সো পরীক্ষায় ফিজিক্স অ্যান্সার করার সময় একটু মাথাটা চালু রাখবি, ঠিক আছে, একটু মাথাটা চালু রাখবি, তাহলে ইনশাল্লাহ পাবি। হ্যাঁ, ওকে, অসীম, অসীম, ঠিক আছে, অসীম, ঠিক আছে। তাহলে ভাই বস্তু আলোর দ্যুতি চললে ভর হবে অসীম, দৈর্ঘ্য হবে 0। ক্লিয়ার? ওকে, এরপরে আয় ভাই, এবার এইটা দেখতো কি বলছে, ভি বেগে যাতে, আচ্ছা, একটি বস্তু ভি বেগে চলে যাতে তার ভর স্থির ভরের দ্বিগুণ। কি বলছে? ভর স্থির ভরের দ্বিগুণ হলে যদি সি আলোর বেগ হয় তাহলে কোনটি সঠিক, ভি বের করতে বলছে। এবার এই জায়গাতে আসো, এই জায়গাতে তোমাকে আমি আরেকটা জিনিস শেখাবো, একটা জিনিস শেখাবো, একটা জিনিস শেখাবো। এই জিনিসটা জাস্ট একটু মাথায় নিবা, এই জায়গা থেকে জাস্ট একটা জিনিস মাথায় নিবা, জাস্ট একটা জিনিস, বস্তুর বেগ নির্ণয়, এটা প্রায় আসে। হ্যাঁ, বস্তুর বেগ নির্ণয়, বেগ নির্ণয়, বস্তুর বেগ নির্ণয়, বস্তুর বেগ নির্ণয়টা খুব ভালোভাবে মাথায় রাখবা যে বস্তুর বেগ ভিটা হবে সব সময়, ভিটা হবে সব সময় √1 মাইনাস, √1 মাইনাস ছোট বাই বড়, কি বলতো, ছোট বাই বড়, ছোট বাই বড় হোল স্কয়ার ইনটু সি। বুঝছো? ছোট বাই বড় হোল স্কয়ার ইনটু সি। এই যে শর্টকাট গুলো আছে না, এই যে দেখো আমি কেন বলছি, এই যে শর্টকাটটা আছে না, এই শর্টকাটটা আমার এখানেও প্রযোজ্য, এই শর্টকাটটা কি আমার এখানেও প্রযোজ্য। বুঝছো? এই শর্টকাটটা আমার এখানেও প্রযোজ্য। কিভাবে? ছোট বাই বড় তুমি চিন্তা করো তো, বলো তো, এল আর এল নট এর মধ্যে কে ছোট? অবশ্যই কি হবে, দৈর্ঘ্য সংকোচন হবে, এটা ছোট হবে। তাহলে আমার ভি এর ফর্মুলাটা কি হবে, এম আর এম নট এর মধ্যে কে বড়, এম আর এম নট এর মধ্যে এমটা বড়, এমটা বড়, তাহলে এখানে আমার ভি এর ফর্মুলা কত হবে। বুঝছো? এবং আরেকটা লাগে আমাদের ই আর ই নট এর মধ্যে, ই আর ই নট এর মধ্যে ই নটটা ছোট, ই নটটা ছোট। বুঝছো? তাহলে এখানে আমার বেগের ফর্মুলা কি হবে, তোমরা এই বেগের ফর্মুলাগুলো বের করে নিবা, এই বেগের ফর্মুলাগুলো বের করে নিবা। তো আমি যদি একটু বলে দেই, আমি যদি বলে দেই তাহলে এখানে কি হবে বলো তো, √1 মাইনাস ছোট বাই বড়, ছোট বাই বড় কোনটা রে, এল বাই এল নট হোল স্কয়ার ইনটু সি। বুঝছো? এবার যদি এখানে বলি ভিটা হবে √1 মাইনাস এম নট বাই এম, এম নট বাই এম হোল স্কয়ার ইনটু সি। বুঝছো? এত কিছু তো তোমার দরকার নাই, তোমার দরকার কি বলতো, বস্তুর বেগ হবে √1 মাইনাস ছোট ভাগ বড় হোল স্কয়ার ইনটু সি। বস্তুর বেগ কি হবে, √1 মাইনাস ছোট বাই বড় হোল স্কয়ার ইনটু সি। বুঝছো? বেগ কত, √1 মাইনাস ছোট বাই বড় হোল স্কয়ার ইনটু সি। কথাগুলো বারবার বলতেছি যেন তোমার মনে থাকে, যেন তোমার মনে থাকে। এই যে শর্টকাটটা আমরা শিখছি, ওই শর্টকাট এখানেও প্রযোজ্য। কিভাবে প্রযোজ্য আসো, কিভাবে প্রযোজ্য আসো। এবার এই প্রশ্নটা তুমি দেখো তো, এবার এই প্রশ্নটা দেখো তো কি বলছে, যে ভাই আমার বলছে কি ভি বেগে ভর, তার মানে ভি বেগে ভরটা গতিশীল ভর, এমটা হচ্ছে এম নট এর দ্বিগুণ, তাই না, এমটা এম নট এর দ্বিগুণ। তাহলে ভাইয়া আমার বেগ বের করতে বলছে, তাই না, বেগ বের করতে বলছে। তাহলে ভাই বস্তুর বেগ কি হবে বলতো, ভি ইকুয়ালস টু √1 মাইনাস ছোট বাই বড়, ছোট ভাগ বড় কোনটা আসবে বলতো, এই জায়গা থেকে যদি কাজ করি অবশ্যই কি আসবে বলতো, 1/2, 1/2 হোল স্কয়ার ইনটু সি, তাই না। দেখো তো ভাই এই জায়গায় কত আসছে, এই জায়গায় যদি হাফ আসে তাহলে পুরো অ্যান্সারটা কত আসবে জানো, √3/2। বুঝছো? √3/2c। ক্লিয়ার? ওই যে শর্টকাটটা আছে না, যে এই জায়গায় যদি c/2 হইতো তাহলে কত আসতো, √3/2। তাহলে c/2 মানে কত, 1/2, মানে হাফ, হাফ আসলে পুরো অ্যান্সারটা √3/2। ক্লিয়ার? পুরো অ্যান্সারটা √3/2। সো এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবা যে √3/2c, √3/2c। এই বস্তুর বেগ নির্ণয় প্রচুর আসে, বস্তুর বেগ নির্ণয় প্রচুর আসে তোমার পরীক্ষায়। বেগ নির্ণয়ের ম্যাথগুলো খুব ভালোভাবে মাথায় রাখবা। হ্যাঁ, তোমার আর এই টাইম নাই যে এখানে স্কয়ার করবা, ক্যালকুলেশন করবা, যোগ বিয়োগ করবা, এই সময় তোমার নাই। ক্লিয়ার? পারবা ইনশাআল্লাহ। ওকে, এরপরে আসো, এরপরে আসো। এবার এইটা দেখো তো, এই যে দেখছো বাউতে আসছে, বাউতে আসছে। কি বলছিল দেখো, যে c/√2 বেগে চলমান কোন কণার ভরবেগ কত। এখন ভাইয়া বলছে, যখনই বলছে বেগের মানটা c/√2, বেগের মানটা c/√2, তাহলে রুট আবার পুরো মানটা কত, 1/√2, রুট আবার পুরো মানটা 1/√2, সরি
1/√2। বুঝছো? যখনই তোমার বেগের মান বলছে c/√2 তুমি ডিরেক্ট বলে দিবা রুট ওভার পুরো মানটা কত 1/√2। এখন আসো ভরবেগ জিজ্ঞেস করছে, তাহলে ভরবেগ p কত mv না mv, তাহলে m টা কত m0 ডিভাইডেড বাই রুট ওভার পুরো মানটা কত 1/√2। রুট ওভার পুরো মানটা 1/√2, বেগের মান কত রে c/√2 c/√2। এখানে যদি তুমি √2 কাটো √2 কাটো তাহলে কত আসে m0 c ক্লিয়ার? এটা হচ্ছে তোমার অ্যানসার, এটা হচ্ছে তোমার অ্যানসার। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? এই অনিয়ম তোদের কমেন্ট আমি দেখতেছি, সবার কমেন্টে আমি দেখতেছি, হ্যাঁ, কিন্তু আমরা কম সময়ে বেশি পড়বো, আমরা গুছাই ফেলবো, এই কারণে তোদের সবাই কমেন্ট করবি, যে ভুল করবি সে গালি খাবি, ঠিক আছে? যে ভুল করবি সে গালি খাবি, কিন্তু আমি তোদের সবার কমেন্ট দেখতেছি, হ্যাঁ। ওকে ওকে, যেমন এই যে হাসনাউল বান্না, হুমায়রা তাসনিম, কামরুন নাহার সবাই কমেন্ট করতেছে, আমি সবার কমেন্ট দেখতেছি। এই যে এখানে রহিমা কমেন্ট করতেছে, তারপর হচ্ছে সোহেল রানা, সামিয়া শেখ, অনিয়ম সবাই কমেন্ট করতেছে, আমি সবার কমেন্ট দেখতেছি, ঠিক আছে? ওকে, সো ভাই দেখ এইখানে সময়টা কই কম লাগলো তোর বলতো, যখনই দেখছিস যে ভাই তোর বেগের মানটা c/√2 তখন তুই বলে দিছিস পুরো মানটা √3 1/√2, পুরো মানটা 1/√2। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো? ওকে, এরপরে আসো, এরপরে আরেকটা ম্যাথ দেখো তো, দেখছো কতবার আসছে, কতবার আসছে, দেখছো কতবার আসছে? কি বলছে দেখো, একটি বস্তু কণার মোট শক্তি, কি বলছে, মোট শক্তি এর স্থিতি শক্তির দ্বিগুণ। কি বলছে ভাই দেখ, মোট শক্তি স্থিতি শক্তির দ্বিগুণ। তাহলে এই লাইনটা কি আমাকে এটা বলছে যে মোট শক্তি ই স্থিতি শক্তি ই নট এর দ্বিগুণ, তাই না? দ্বিগুণ হলে কণাটির দ্রুতি কত? তাহলে তুমি দ্রুতি কি জানো বলো, তুমি দ্রুতি বা বেগ কি জানো? √1 ছোট ভাগ বড়। তাহলে এই দুটো নিয়ে যদি ছোট ভাগ বড় করো ভাই, অবশ্যই ছোট ভাই বড় কত 1/2 আসবে না, 1/2 হোল স্কয়ার ইনটু সি। তুমি এখানে কত পাইছো বলো, এখানে পাইছো 1/2, তাহলে √, পুরো মানটা আসবে √3/2 সি। বুঝছো ভাই? অপশনে তো নাই, আছে রে বাবা, আছে। দেখ √3/2 এর মান কত রে শিখাইছি 0.866 ইনটু সি এর ভ্যালু কত 3 × 10⁸, তাই না? মনে আছে? তাহলে এবার দেখো 3 আসছে 24, 24 এর চেয়ে অবশ্যই বেশি হবে, কত আছে 26 আছে, তার মানে অ্যানসারটা এ, অ্যানসারটা এ। ক্লিয়ার? দেখ তো সবাই একটু দেখ বুঝছিস কিনা ভাই, বল সবাই একটু দেখ বুঝছিস কিনা। ভুল করলে জুতার বাড়ি খাবি, হ্যাঁ ভুল করলে জুতার বাড়ি খাবি। ওকে ওকে, এরপরে দেখ এই সবাই বুঝছিস না ভাই, যে ভাইয়া এখানে বলছে যে মোট শক্তি স্থিতি শক্তির দ্বিগুণ, তাহলে বেগটা কি √1 ছোট ভাগ বড়। এই জায়গা থেকে তুই নরমাল কমন সেন্স ছোট ভাগ বড় যদি আসিস, তাহলে এখানে কত 1, এখানে 2, তাহলে 1/2, তাহলে 1/2। তাহলে এখানে যখনই দেখতেছিস এই যে আমরা যে শর্টকাটটা দেখছি, এইখানে যদি 0.6 আসে তাহলে 0.8 আসে 0.6, বুঝছিস? যদি এখানে কত c/2 আসে c/2 তাহলে কত আসবে √3/2, ওই c/2 মানে কত এই যে 1/2, বুঝছিস? যদি 1/√2 আসে তাহলে কত আসবে 1/√2 অ্যানসার। ক্লিয়ার? সো এই জিনিসগুলো ভালোভাবে মাথায় রাখবে, ঠিক আছে? এই জিনিসগুলো ভালোভাবে মাথায় রাখবে। তাহলে কত 3 আসছে 24, বেশি তো হবে তাই না? তারপর কত 2.6 × 10⁸ মিটার/সেকেন্ড। ক্লিয়ার ভাই? সো এই জিনিসগুলো ভালোভাবে মাথায় রাখবে ইনশাআল্লাহ, তাহলে কি কম সময়ে অ্যানসার করতে পারবি, ঠিক আছে? ওকে ওকে, সবাই বুঝছো? ওকে, এরপরে আসো ভাই ভর শক্তি সম্পর্ক। ভর শক্তি সম্পর্ক ভাই, ভরকে বাংলা যে শক্তি পাওয়া যায় এইটা হচ্ছে আইনস্টাইন দিছে। এখন এই জায়গায় আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, বলো আমি প্রশ্ন করব, আইনস্টাইন কোন তত্ত্বের জন্য নোবেল পায়? নোবেল পায় বলো, বিজ্ঞানী আইনস্টাইন কোন তত্ত্বের জন্য নোবেল পুরস্কার পায়? এটা তোমরা বলবা, কমেন্টে একটু অ্যানসার করিস। ওকে, ভর শক্তি সম্পর্কটা ভাই সহজ কথায় বলছি, যে আমার এম একটা ভর থাকবে, এই ভরকে ভাঙলে আমি কি পাবো? শক্তি পাবো, ই পাবো, তাই না? ভরকে ভাঙলে কি পাবো? শক্তি পাবো। এখন ভাই এই ভরটা আমার থাকতে পারে xAmu ভর, অথবা এই ভরটা আমার থাকতে পারে কি x কেজি ভর, বুঝছিস? xAmu ভর বা x কেজি ভর। যদি আমার xAmu ভর থাকে তাহলে মাথায় রাখবি তোর শক্তিটা হবে x × 934, কি বলতো? x × 934 মেগা ইলেকট্রন ভোল্ট, কি আসবে? মেগা ইলেকট্রন ভোল্ট, বুঝছো? যদি ভরটা তোমার AMU এককে থাকে তাহলে তোমার শক্তিটা হবে কত? x × 934 মেগা ইলেকট্রন ভোল্ট। যদি ভরটা তোমার কেজি এককে থাকে তাহলে শক্তিটা হবে x × 3 × 10⁸ এর উপর হোল স্কয়ার, বুঝছো?
তাহলে এই জায়গাটা হচ্ছে তোমার কি বলতো, এই জায়গাটা হচ্ছে তোমার শক্তির কনসেপ্ট, আর এই জায়গাটা হচ্ছে মাথায় রাখবে, এটা হচ্ছে তোমার কি বলতো ভরের কনসেপ্ট। ক্লিয়ার? এই জায়গাটা হচ্ছে তোমার ভরের কনসেপ্ট, বুঝছো? তাহলে এই সাইডটাতে আমরা কি পাইছি, এখানে আমরা ভর থেকে এই সাইডে কি পাইছি বলতো, ভর থেকে শক্তি পাইছি। ক্লিয়ার? এখন এইটা জাস্ট ভালোভাবে মাথায় রাখবা যে ভাইয়া আমার ভরটা যদি এমই এককে থাকে তাহলে শক্তিটা কত, মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে আসবো কত, x × 934। যদি আমার ভরটা কেজি এককে থাকে তাহলে শক্তিটা হবে কত, E = mc²। কি বলতো, E = mc²। তাহলে mx কেজি c²। বুঝছো? এটা ভালোভাবে মাথায় রাখবা। হ্যাঁ, গাধা মানে অবশ্যই পরিশ্রমী, ঠিক আছে? আলোক তড়িৎ ক্রিয়া, এই যে অনিয়মরে জুতে বিটা করবো, এই আলোর গতিতত্ত্ব বলছে। আচ্ছা যাই হোক, মনে রাখবি এটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। হ্যাঁ, এটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, ঠিক আছে? আলোক তড়িৎ ক্রিয়া, এটা হচ্ছে কি রে, আলোক তড়িৎ ক্রিয়া। সে আলোক তড়িৎ ক্রিয়ার জন্য আলটিমেটলি নোবেল পুরস্কার পায়। হ্যাঁ, এবং এই জায়গা থেকে বর্তমানে সোলার প্যানেল আছে না, সৌর বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি, ওইটার কনসেপ্টটা আসে। হ্যাঁ, যাই হোক, এটা দরকার নেই। এখন আমার এই যে ভাই, আমি যে ভরের কথা বলতেছি, আমার এই ভরটা তো দুই প্রকার, তাই না? একটা হচ্ছে m0 আর এটা কি বলতো m, তাই না? এই m0 ভরের কারণে আমি শক্তি পাবো, m ভরের কারণে শক্তি পাবো। মনে রাখবি ভাই, আমি m0 ভরের কারণে যে শক্তিটা পাবো, এইটাকে বলি আমরা স্থিতি শক্তি। কি বলতো, স্থিতি শক্তি কি হবে বলতো, স্থিতি শক্তি তখন হবে কি E0। স্থিতি শক্তিটা কি হবে আমার E0টা হবে আমার m0c²। বুঝছিস? তাহলে m0 ভরের কারণে আমি যে শক্তিটা পাবো এটাকে বলতেছি কি বলতো, স্থিতি শক্তি m0c²। এখন আসো ভাই, m ভরের কারণে যে শক্তিটা পাবো এটাকে বলবো আমরা মোট শক্তি। কি বলতো, মোট শক্তি বা আপেক্ষিক শক্তি। বুঝছিস? মোট শক্তি বা আপেক্ষিক শক্তি। তাহলে কি পাইলাম বলতো, আমি আমার তো ভর দুইটা, একটা m0 আর m0 ভরের কারণে পাইছি স্থিতি শক্তি, m ভরের কারণে পাইছি কি মোট শক্তি বা আপেক্ষিক শক্তি। মোট শক্তি বা আপেক্ষিক শক্তি E0, ইটা হবে mc²। কি বলতো, mc²। ক্লিয়ার? এই জায়গা থেকে আমরা এখন যেটা আমাদের দরকার, যেটা এগ্রিতে আসবে, সেটা হচ্ছে গতিশক্তি। কি সেটা হচ্ছে গতিশক্তি। কি বলতো, গতিশক্তি। সেটা হবে কি বলতো, গতিশক্তি। মনে রাখবি গতিশক্তিটা যদি তোর ইকে হয়, কি হয়, ইকে হয় ভাইয়া, আমার মোট শক্তি থেকে যদি স্থিতি শক্তি বাদ দেই, দিলে আমি কি পাবো, গতিশক্তি পাবো। তাহলে ইকেটা হবে E - E0। বুঝছো? তাহলে এই জায়গা থেকে mc² - m0c², আলটিমেটলি কি আসবে বলতো, m - m0c²। ক্লিয়ার? m - m0c²। এখানে অবশ্যই মাথায় রাখবি এই এমটা কি হবে বলতো, এই এমটা হবে m0 √/পুরোটা, পুরোটা। এইটা আমি কি এখানে বসাই দিব। ক্লিয়ার? সো ভর শক্তি সম্পর্কে এই বিষয়টা জানবি, এগ্রিতে এর বাইরে কিছু লাগবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? এগ্রিতে এর বাইরে কিছু লাগবে না। বুঝছো সবাই? এই হাসনাউল বান্না আপেক্ষিক তত্ত্বের জন্য আইনস্টাইন নোবেল পুরস্কার পায় না, আপেক্ষিক তত্ত্বের জন্য সে ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত। বুঝছো? এখানে এটা বিসিএস এ আসছিল। হ্যাঁ, এটা বিসিএস এ আসছিল, 38 বিসিএস আসছিল মেবি, আমার এক্স্যাক্টলি মনে নাই। মনে রাখবি এখানে অনেকে বলবে আপেক্ষিক তত্ত্ব, অনেকেই বলবে কি বলতো, আপেক্ষিক তত্ত্ব। মনে রাখবি আইনস্টাইন আপেক্ষিক তত্ত্বের জন্য নোবেল পুরস্কার পায় না, এটা বিসিএস এ আসছিল। হ্যাঁ, আইনস্টাইন আপেক্ষিক তত্ত্বের জন্য নোবেল পুরস্কার পায় না, সে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট এর কারণে নোবেল পুরস্কার পায়। ঠিক আছে? সো আশা করি তোরা ভর শক্তি সম্পর্কের এই বিষয়গুলো পারবি ইনশাআল্লাহ। পারবি না? এই আমি কি তোদের উপর ভরসা রাখতে পারি বলো? এই গতিশক্তিটা ভালোভাবে ইম্পর্টেন্ট, আমি কি তোদের উপর ভরসা রাখতে পারি বলো? আচ্ছা, আমি ভরসা রাখলাম ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। এরপরে ভাই এই জায়গা থেকে একটা প্রশ্ন দেখ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, প্রশ্নটা একটু দেখ। বলছে এরকম দেখ, m0 স্থির কোন কণার গতিশীল ভর m, গতিশক্তি স্থির অবস্থায় শক্তির 3 গুণ। কি বলছে দেখ, খুব ভালোভাবে মাথায় রাখবি, গতিশক্তি স্থির অবস্থায় শক্তির 3 গুণ, তাই না? তাহলে এই জায়গা থেকে আমার কি বলছে, গতিশক্তি আমার কত রে, তাহলে ইকে ইকুয়ালস টু স্থির অবস্থায় শক্তি কত, E0 এর 3 গুণ না, E0 এর 3 গুণ দিয়ে বলছে ভরের সম্পর্ক কোনটা সঠিক। কি বলছে, ভরের সম্পর্ক কোনটা সঠিক। সো এই জায়গা থেকে চিন্তা করতো ভাই, তাহলে ইকেটা কত রে, ইকেটা হচ্ছে m - m0c², তাই না? আর 3 ইনটু E0টা কত রে, m0c², তাই না? তাহলে এই জায়গায় যদি তুই কি করিস, c² বাদ দিস, তাহলে কত আসে বলতো, তাহলে m - m0 ইকুয়াল টু কত, 3m0, তাই না?
ডান দিকে তোর কি আছে, বাম দিকে এম গুলো আছে, তাহলে কত আসে বলতো, এম ইকুয়ালস টু 3m নট প্লাস m নট, তার মানে কত 4m নট, বুঝছো, m ইকুয়ালস টু 4m নট, ক্লিয়ার, m ইকুয়ালস টু কত রে 4m নট, কোনটা, এই যে এই নাম্বারটা অ্যানসার, ক্লিয়ার, পারবা সবাই, বলো পারবা সবাই, ইনশাআল্লাহ পারবো। এই ওয়েবসাইটের লিংক পিন কমেন্ট করেই দেওয়া আছে, ওয়েবসাইটের লিংক পিন কমেন্ট করেই দেওয়া আছে, হ্যাঁ ফটো ইলেকট্রিক ইফেক্ট, ঠিক আছে ওকে, ঠিক আছে ওকে। এরপরে আয় ভাই, এরপরে আয়, আরেকটা প্রশ্ন দেখ, এবার এইটা দেখতো, এই দেখ এগ্রিকালচারে আসছিল, এগ্রিকালচারে আসছিল 23-24-এ, এগ্রিকালচার 23-24-এ আসছিল, ওকে ওকে ওকে, এগ্রিকালচার 23-24-এ আসছিল, সবাই একটু সলভ কর তো দেখি কি বলছে এখানে, সবাই একটু সলভ কর। আচ্ছা এখন দেখো এখানে কি বলা আছে, যে সমতুল্য শক্তি হিসাবে, কি বলছে, সমতুল্য শক্তি হিসাবে, সমতুল্য শক্তি হিসাবে ইলেকট্রনের স্থির ভর প্রায়, তাহলে ইলেকট্রনের স্থির ভর কত রে, ইলেকট্রনের স্থির ভরটা কত জানিস তুই, কত 9.11 ইন্টু কি 10^31 না, 10^31 কেজি, তাহলে এই ভরটাকে, এই ভরটাকে কি করব আমি, এই ভরটাকে আমি কি করব, শক্তিতে কনভার্ট করব। এখন সবগুলো আমার মেগা ইলেকট্রন ভোল্ট আর ইলেকট্রন ভোল্টে আছে না, তাহলে এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি কি হবে বলো, সেম কথা, ইকুয়াল টু এমসি স্কোয়ার, দেখো তাহলে ইকুয়াল টু কত আসবে আমার, তাহলে ইকুয়ালস টু আমার কত আসতেছে এমসি স্কোয়ার, এম এর ভ্যালু কত, এমসি স্কোয়ার, তাহলে এম এর ভ্যালু কত বলো, 9.11 ইন্টু কি 10^31 ইন্টু 3 ইন্টু 10⁸। একটু ডিটেলস করাচ্ছে এটা বোঝার জন্য, 10⁸ এর উপর হোল স্কয়ার, এই একক যেটা আসবে সেটা কি বলতো, জুল, কি বলতো, এমসি স্কয়ার করলে একক কি আসবে, জুল, বাট আমার কি একক জুল আছে রে, না, একক কি মেগা ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট এগুলো আছে, তাই না, তাহলে এই জায়গা থেকে ভাই, এই জায়গা থেকে আমরা কি করব বলো, এই জায়গা থেকে আমরা কি করব, আমরা হচ্ছে কনভার্ট করে ফেলবো, কিভাবে দেখো, এই জায়গায় যদি আমি কনভার্ট করি কত 9.11 ইন্টু 10^31 ইন্টু 3 স্কয়ার মানে কত 9 ইন্টু 10⁸, 8 দুগুণা কত, 8 দুগুণা 16, তাই না, 10⁻16, এই তো। এখন তুই যদি একটু ভালোভাবে দেখিস ভাই, একটু যদি ভালোভাবে দেখিস, এই সংখ্যাটা তোর 0.53 মেগা ইলেকট্রন ভোল্ট আছে আর ইলেকট্রন ভোল্ট আছে। এখন -31 + 16 এটা যোগ বিয়োগ করলে কত আসবে তুই বলতে পারবি আমাকে, কত আসবে, 15-এর কাছাকাছি, তাই না, কত আসবে, আরে এত ফোন দেখে 15-এর কাছাকাছি আসবে, তাই না, তাহলে এই জায়গা থেকে ভাই যদি 15-এর কাছাকাছি আসে সংখ্যাটা, এই দুটো দেখ একটু ভালোভাবে বুঝবি, এই দুটো যোগ বিয়োগ করলে 15-এর কাছাকাছি আসতেছে, তাই না, তাহলে -15-এর কাছাকাছি আসতেছে। এখন আমি যদি মেগা ইলেকট্রন ভোল্ট যাই, তাহলে এখানে নিচে কত দিব, -31, তাহলে সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে, তাহলে এবার আমি কত দিব জানো, তাহলে 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 দেখো আমি এখানে কি দিব, যে 1.6 ইন্টু 10⁻13 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে কি মেগা ইলেকট্রন ভোল্ট, বুঝছো। তাহলে তুমি এবার দেখো এই দুটো সংখ্যা, এই যে এই দুটো সংখ্যা যদি গুণ করো, 9 9 81, দেখো 9 9 81, তাহলে 81 ভাগ 1.6 ইন্টু 10⁻, কত আসতেছে -31 + 16 + 15 + 13, তাই না, +13, তাহলে কি এককটা মেগা ইলেকট্রন ভোল্ট আসতেছে, মেগা ইলেকট্রন ভোল্ট। এখন তুমি যদি দেখো ভাই 5 16 80, এটাকে আমি দেখো 80 ভাগ যদি আমি 16 করি, তাহলে কত 5 16 80, 5, তাহলে ভাই 0.5 তো আসবে, তাই না, তাহলে এই জায়গায় দেখো তো ভাই আমার কত আসবে যোগ বিয়োগ করে, তুমি বুঝতেছো যে এখন তোমার এত দূর তো চিন্তা করার দরকার নেই ভাই, তুমি বুঝতেছো যে এই দুইটা হবে না, এই দুইটা হবে না, তাহলে হবে কোনটা, জাস্ট মেগা ইলেকট্রন ভোল্ট করলে সংখ্যাটা ছোট হয়ে আসতেছে, এই কারণে আমার ডিরেক্ট অ্যান্সারটা আসবে কি এত মেগা ইলেকট্রন ভোল্ট, ক্লিয়ার, অ্যান্সারটা ডিরেক্ট আসবে এত মেগা ইলেকট্রন ভোল্ট, ক্লিয়ার। সো এটা মাথায় রাখবা, এভাবে তুমি চিন্তা করতে পারলে কি তুমি দ্রুত অ্যান্সার করতে পারবা, হ্যাঁ ওকে ওকে। এরপরে আসো, এবার এইটা দেখো তো কি বলছে, বলছে যদি কোনো পারমাণবিক বোমার ফিশন বিকে 1 কেজি ভর লোপ পায়, 1 কেজি ভর লোপ পায়, নির্গত গতিশক্তি কত হবে, তাহলে 1 কেজি ভরের কারণে গতিশক্তি কত, ই দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু কত বলতো এমসি স্কয়ার, ইকুয়াল টু এমসি স্কয়ার, এম এর ভ্যালু কত রে 1, তার মানে 3 ইন্টু 10⁸ এর উপর যদি হোল স্কয়ার করো তাহলে কত আসবে, 3 3 9, 8 8 কত, 8 দুগুণে কত রে 16, তাই না, 8 দুগুণে 16, 10⁻, কত 16, তাই না, এত জুল, এই যে দেখো অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। সো এবং এই ম্যাথগুলোই বাউতে বারবার আসতেছে, বুঝছো, এই ম্যাথগুলোই বাউতে বারবার আসতেছে, বাট একটা তোমাদেরকে সতর্ক করি, দেখো 22 23 সালে 23 24 সহজ হয়েছে, 22 23 21 22 কিন্তু কৃষির প্রশ্ন কঠিন হয়েছে, এবারও প্রশ্ন কঠিন হইতে পারে, বাট
তুমি নেটওয়ার্কটা ভালোভাবে পড়ো, আমাদের ক্লাসগুলো করো, ইনশাল্লাহ কঠিন লাগবে না, ঠিক আছে? ওকে ওকে ওকে, এরপরে আসো। এবার এই ম্যাথটা দেখো তো, এটা তোমার জিএসটিতে আসছিল। কি বলছে একটু দেখো ম্যাথটা কত সুন্দর। এত জুল গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর তো তুমি জানো কত, 9.11 × 10⁻31, বাট ওইটা কি স্থির ভর। এখানে চাইছে তোমার কি বলতো, গতিশীল ভর চাইছে, বুঝছো? তাহলে এত জুল গতিশক্তি, তাই না? তাহলে গতিশক্তি দিয়ে তুমি বুঝছো তোমার ইকেটা দেওয়া আছে কত রে? ইকেটা দেওয়া আছে 9 × 10⁻−15 জুল। ইকে কত রে? ইকেটা হচ্ছে m-m0 c², বুঝছো? ইকেটা m-m0 c²। এই জায়গায় তোমার প্রশ্ন করছে কি জানো, এই গতিশীল ভর এমটা কত, বুঝছো? গতিশীল ভর এমটা কত। তাহলে এই জায়গা থেকে তুমি কি বলতে পারবা যে এমটা হচ্ছে m-m0টা হচ্ছে 9 × 10⁻−15 ভাগ c²। সি এর ভ্যালু কত? 3 × 10⁸ এর উপর হোল স্কয়ার, তার মানে কত 9 × 10⁻16, বুঝছো? c²। তাহলে অতএব এমটা কত আসবে বলো তো? এমটা কত আসবে? এই জায়গায় যদি তুমি কাটাকাটিটা করো তাহলে কত, -15 প্লাস 16 উপরে গেলে কত, -16, তাই না? তার মানে আলটিমেটলি কত, m0 প্লাস কত, 10⁻31 না, বুঝছো? m0 প্লাস 10⁻31। m0 এর ভ্যালু কত, 9.11 × 10⁻31 প্লাস কত, 10⁻31। তাহলে 10⁻31 যদি তুমি কমন নাও তাহলে 9.1 প্লাস কত 1, তার মানে কত 10.1 ইনটু কি 10⁻31, বুঝছো? 10.1 × 10⁻31, ক্লিয়ার? সো দেখো এই ম্যাথটা মনে হইতে পারে তোমার বড় ম্যাথ, বাট কোনো প্যারা নেই ম্যাথটাতে, ঠিক আছে? কোনো প্যারা নেই ম্যাথটাতে, ক্লিয়ার? পারবা এগুলা? পারবা ইনশাল্লাহ, হ্যাঁ? ওকে ওকে ওকে, এরপরে আসো। এবার এইটা দেখো, বলছে কোনটি ভরের একক নয়। কি বলছে? কোনটি ভরের একক নয়, বুঝছো? কোনটি ভরের একক নয়। এখন তুমি যদি দেখো যে ভাই এত কিছু তো তোমার দেখার দরকার নেই, তুমি দেখবা যে মেগা ইলেকট্রন ভোল্ট কি বলতো, এটা হচ্ছে শক্তির একক। কি বলতো? শক্তির একক। এটা হচ্ছে কি আমার শক্তির একক, তাই না? মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে আমার শক্তির একক। তাহলে এই দুইটা যেটা আছে, এই যে এই দুইটা, এই তিনটা তাহলে আমার কি বলতো, ভরের একক, বুঝছো? ভরের একক। তাহলে এখানে তোমার একটা অন্য এমসিকিউ হয়ে গেল যে কোনটা ভরের একক, কোনটা ভরের একক। কি কি হইতে পারে? এএমইউ হইতে পারে, মেগা ইলেকট্রন বাই c² হইতে পারে, নিউটন পার মিটার সেকেন্ড স্কয়ারও হইতে পারে, বুঝছো? কারণ মেগা ইলেকট্রন ভোল্ট তোমার শক্তির একক, ক্লিয়ার? মেগা ইলেকট্রন ভোল্ট কিসের একক বলো? শক্তির একক, ক্লিয়ার? ওকে, এরপরে আসো ভাই। এবার এইটা দেখো, রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন আসছে। দেখো আমরা ট্রাই করতেছি একটা কনসেপ্ট বুঝতে গেলে যত রকম প্রশ্ন আসতে পারে ইনশাআল্লাহ সব ধরনের প্রশ্নই কভার করে দিচ্ছি, বুঝছো? সব ধরনের প্রশ্নই তোমাকে কভার করে দিচ্ছি। দেখো এবার কি বলছে, স্থির অবস্থায় কণার ভর m0, c/√2 বেগে চলমান কণার গতিশক্তি কত? তাহলে ভাই যখনই তুমি দেখছো c/√2, রুট ওভার পুরো মানটা কত রে? 1/√2, তাই না? যখনই দেখছো c/√2 রুট ওভার পুরো মানটা 1/√2। এবার বলছে গতিশক্তি কত, তাহলে তোমার গতিশক্তি কত হবে? m-m0, তাহলে m0 ডিভাইডেড বাই 1/√2 মাইনাস m0 c², তাই না? m0 c², এটা না? তাহলে কি হবে বলো? √2 যদি কমন নেই তাহলে কত, √2 - 1 m0 c² না? m0 c²। √2 এর মান কত রে? √2 এর মান কত? 1.41 না? √2 এর মান কত? 1.41। তাহলে 1.41 - 1 কত? 0.41 m0 c², বুঝছো? 0.41 m0 c², ক্লিয়ার? 0.41 m0 c²। সো এই টাইপের প্রশ্নগুলো আসলে যেন তোমার মনে হয়, মানে এইটা মনে না থাকে যে ভাই এটা কঠিন প্রশ্ন আমি পারবো না, ঠিক আছে? কখনো এইটা ভাববা না যে ভাই এটা কঠিন প্রশ্ন আমি পারবো না, এটা আমি স্কিপ করব, ঠিক আছে? স্কিপ করার সুযোগ নাই, ঠিক আছে? ওকে, সো এগুলা সহজ প্রশ্ন, তুমি আসলে তোমাকে পারতে হবে ইনশাআল্লাহ, এবং আমি বিশ্বাস করি তুমি পারবা, ঠিক আছে? ওকে ওকে, আসো এবার আমরা পরের প্রশ্নের দিকে যাই। ওকে, এবার লাস্ট টপিক আলোক তড়িৎ ক্রিয়া। লাস্ট টপিক মানে এই চ্যাপ্টারের লাস্ট টপিক আলোক তড়িৎ ক্রিয়া। সহজ কথায় বলবো যে ভাই মনে রাখবা, এটা মনে করো তোমার একটা ধাতব পাত। কি বলতো? এটা একটা ধাতব পাত, এটা একটা ধাতব পাত, ধাতব পাত। এখন এই ধাতব পাতে মনে করো তোমার একটা সূর্য আছে। কি আছে? মনে করো এই তোমার একটা সূর্য আছে, হ্যাঁ? মনে করো এটা একটা সূর্য, মনে করো এটা একটা সূর্য। এই সূর্য থেকে এভাবে আলো আসে না? যে এভাবে আলো আসে না? মনে করো এই যে এভাবে সূর্য থেকে আলো আসতেছে, তাই না? সূর্য থেকে আলো আসতেছে, এই ধাতব পাতের উপর কি আলো পড়তেছে, তাই না? এখন কি পড়তেছে? সূর্য থেকে এই ধাতব পাতের উপর তোমার আলো পড়তেছে। মনে করো এই যে আলো পড়তেছে, তাই না? আলো পড়তেছে। এখন ভাই সূর্য থেকে ধাতব পাতের উপর যে আলো পড়তেছে, আলো কি এমনি এমনি পড়ে? আলো পড়া মানে কি ওই জায়গাটা গরম হয়ে যায়, তাহলে ওই জায়গায় কি হয় বলতো?
কি পড়ে, শক্তি আসে। কি আসে, শক্তি আসে। তার মানে সূর্য থেকে আলো পড়ার মানে এই জায়গা থেকে আমার শক্তি আসতেছে। কি পরিমাণ শক্তি আসছে মনে রাখবা, আপতিত আলোর শক্তি। কি বলতো, আপতিত আলোর শক্তি। সূর্য থেকে কি আসতেছে বলতো, আমার আপতিত আলোর শক্তি আসতেছে। এই শক্তির পরিমাণটা বলতে পারবা, এই শক্তির পরিমাণটা হচ্ছে তোমার, এই শক্তির পরিমাণটাকে আমরা বলি ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা বা কি এইচ এফ, বুঝছো, এইচ এফ। তাহলে সূর্য থেকে যে ধাতব পাতে আলো পড়তেছে, এই আলোর মধ্যে কি আছে, শক্তি। কতটুকু শক্তি, এইচসি বাই ল্যামডা বা এইচ এফ পরিমাণ শক্তি আছে, বুঝছো। এরপরে এই ধাতব পাত কি করবে, এই শক্তিটাকে কি করবে, সে শোষণ করবে। কি করবে, সে শক্তি শোষণ করবে। সে কি করবে বলো, এই ধাতব পাত শক্তি শোষণ করবে, তাই না, শক্তি শোষণ করবে, শক্তি শোষণ করবে। কি পরিমাণ শক্তি শোষণ করবে, এটাকে আমরা বলি কার্যাপেক্ষক পরিমাণ। কি বলতো, কার্যাপেক্ষক পরিমাণ, কার্যাপেক্ষক পরিমাণ, বুঝছো। তাহলে ধাতব পাত আমার কি পরিমাণ শক্তি শোষণ করবে রে, কার্যাপেক্ষক পরিমাণ কি শক্তি শোষণ করবে। সেই কার্যাপেক্ষক পরিমাণ শক্তিটা কতটুকু, সেই কার্যাপেক্ষক পরিমাণ শক্তিটা হচ্ছে মনে রাখবা যে সেটা হবে ইটা, সেটাকে আমরা এক এক বই এক এক ভাবে প্রকাশ করে। আমরা ডাব্লিউ নট দ্বারা যদি প্রকাশ করি সেটা কি হবে, এইচ সি বাই ল্যামডা নট বা কি এইচ এফ নট, বুঝছো, এইচ সি বাই ল্যামডা নট বা কি এইচ এফ নট। তার মানে ধাতব পাতে আলো আসতেছে, আলোর মধ্যে কি আছে, শক্তি আছে। এই শক্তির একটা অংশ ধাতব পাত নিজে শোষণ করছে, কতটুকু, কার্যাপেক্ষক পরিমাণ। এখন ভাই শক্তি তো অনবরত আসতেছে, বাকি শক্তি কি হবে। তোমরা কেমিস্ট্রির গুণগত রসায়নে পড়ছো যে একটা পরমাণুতে বা একটা ধাতব পাতে যখন আমরা নির্দিষ্ট পরিমাণ শক্তি দেই, পরমাণুগুলো কি করে, শক্তি শোষণ করে। শক্তি শোষণ করে কি হয়, ওই জায়গা থেকে ইলেকট্রন নির্গত করে না। তার মানে এই জায়গা থেকে আমার ধাতব পাতটা কি করবে বলতো, এই জায়গা থেকে আমার ধাতব পাত কি করবে জানো, ধাতব পাত এই জায়গা থেকে আমার ইলেকট্রন নির্গত করবে। কি করবে, ইলেকট্রন নির্গত করবে। কি করবে রে, ইলেকট্রন নির্গত করবে, ঠিক আছে, ইলেকট্রন নির্গত হবে, বুঝছো, ইলেকট্রন নির্গত হবে। তাহলে ইলেকট্রন নির্গত হচ্ছে, তাহলে ইলেকট্রন নির্গত করার জন্য কি লাগবে, আমার শক্তি লাগবে। তাহলে ইলেকট্রন নির্গত করতে ব্যয়িত গতিশক্তি, কি বলতো, ব্যয়িত গতিশক্তি, ব্যয়িত, এটাকে আমরা বলি ব্যয়িত গতিশক্তিটা হবে। ইলেকট্রন নির্গত করার কাজে ব্যয়িত গতিশক্তিটা মাথায় রাখবা, যে ব্যয়িত গতিশক্তিটা হবে তোমার ই কে। কি বলতো, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, বুঝছো। তাহলে ভাই আলোক তড়িৎক্রিয়ার তিনটা ঘটনা, সূর্য থেকে আলো আসতেছে ধাতব পাতে, শক্তি নিয়ে আসতেছে। কি পরিমাণ শক্তি, এইচসি বাই ল্যামডা বা এইচ এফ পরিমাণ শক্তি। ধাতব পাত এই শক্তির একটা অংশ শোষণ করতেছে, কতটুকু, কার্যাপেক্ষক পরিমাণ, ডাব্লিউ ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা নট বা কি এইচ এফ নট। নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করার পর বাকি শক্তি ইলেকট্রন নির্গত করার কাজে ব্যয় হচ্ছে, বুঝছো। এখন এইখানে জাস্ট একটু পরিচিতি মাথায় রাখবা, এই যে ল্যামডা নট এফ নটটা হচ্ছে সূচন কম্পাঙ্ক। কি বলতো, সূচন কম্পাঙ্ক, হ্যাঁ, সূচন কম্পাঙ্ক। আর এটাকে বলা হয় সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এটা তুমি পারবা এই জায়গা থেকে। তাহলে আলটিমেটলি আমি কি এটা বলতে পারি যে ভাইয়া আমার মোট শক্তি মানে আপতিত আলোর শক্তি ইটা হচ্ছে ডাব্লিউ নট প্লাস ইকে, ডাব্লিউ নট প্লাস ইকে, বুঝছো। এটা আমরা বলতে পারি ইজিলি, তাই না, ডাব্লিউ নট প্লাস ইকে। সো এই জায়গা থেকে আমাদের প্রায় জিজ্ঞেস করে যে ইকে ইকুয়াল টু কি বলতো, ই মাইনাস ডাব্লিউ নট। তাহলে ইটা কত বলো, ইটা হচ্ছে এইচ এফ মাইনাস কি এইচ এফ নট। সো এই জায়গা থেকে আমরা বলতে পারি এফ মাইনাস এফ নট ইন্টু এইচ। এইচ এইটা হচ্ছে কি বলতো আমার নির্গত ইলেকট্রনের গতিশক্তি, বুঝছো, মানে ইলেকট্রনের গতিশক্তি। সো আলোক তড়িৎকে এই কনসেপশনটা খুব ভালোভাবে মাথায় রাখবে, ঠিক আছে, এই কনসেপ্টটা খুব ভালোভাবে মাথায় রাখবে ইনশাআল্লাহ। ওকে, দেখো ভাই ফিজিক্সের একটা টার্ম তুমি বুঝলে তোমার কাছে প্রশ্ন সহজ। আসো এবার একটু প্রশ্ন সলভ করে আসি। এই প্রশ্নে দেখো কি বলছে, এই যে ফটো তড়িৎ ক্রিয়ার সফল ব্যাখ্যাদাতা, এই যে দেখো সফল ব্যাখ্যাদাতা বিজ্ঞানী আমার বন্ধু আইনস্টাইন, তাই না, আইনস্টাইন। এই আইনস্টাইন এই ব্যাখ্যা দেওয়ার জন্য সে নোবেল পায়। কি পায়, নোবেল পায়, বুঝছো, সে নোবেল পায়। এই ব্যাখ্যা দেওয়ার জন্য সে কি পায়, নোবেল পায়, বুঝছো, এই ব্যাখ্যা দেওয়ার জন্য সে কি পায়, নোবেল পায়। ক্লিয়ার, ওকে। এরপরে আসো ভাই, এবার দেখো এই যে বাংলাদেশ এগ্রিকালচার সহজ সহজ প্রশ্ন। কি প্রশ্ন করছে দেখো, বলছে ভাই যে এত মিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি কত। তাহলে ফোটনের শক্তি কত, ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা, না, এইচসি বাই ল্যামডা, বুঝছো। এখন এইখানে ঘটনাটা হচ্ছে এই এইচসি বাই ল্যামডা করলে কি আসবে, তোমার জুল আসবে। কি আসবে, জুল আসবে। এখন তোমার অ্যানসারটা কেমনে চাইছে বলো, তোমার অ্যানসারটা চাইছে আবার হচ্ছে ইয়াতে, আচ্ছা তাহলে তুমি আগে জুলে নিয়ে আসো, কারণ কাটাকাটিটা আমরা সহজ করে ফেলবো। আচ্ছা জুলে আসবে, বাট এইটাকে যদি আমি এভাবে করি,
এইচ এর ভ্যালু কত 6.63 ইন্টু 10 ইনভার্স 34, 10 ইনভার্স 34। সি এর ভ্যালু কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু কত 6630 ইন্টু 10 ইনভার্স 10। এখন আমি সবগুলো দেখতেছি কি আছে ইলেকট্রন ভোল্টে না, তাহলে এখানে যদি আমি ভাগ করে দিই কত 1.6 ইন্টু 10 ইনভার্স 19 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কি পাবো আমি ইলেকট্রন ভোল্ট পাবো। ক্লিয়ার, ইলেকট্রন ভোল্ট পাবো। সো এখন কাটাকাটিটা চিন্তা করো তো ভাই, কাটাকাটিটা চিন্তা করো। এখানে আছে 6.63, তাহলে এইখানে একটা দশমিক যদি আমি বামে সরাই দেই তুমি কষ্ট পাবা না? কষ্ট পাইও না, কারণ তুমি বামে সরাইছো কয় ঘর 1 2 3, 3 ঘর বামে সরাইছো +3 দিয়ে দিছি, 3 ঘর বামে সরাইছো +3 দিয়ে দিছি। তাহলে আমার সুবিধাটা কি হয়েছে দেখো, আমার সুবিধাটা হয়েছে এইটা আর এইটা কাটাকাটি যাচ্ছে, বুঝছো? তাহলে এখন দেখো 3/1.6, 3/1.6। এখন তুমি সহজ বাংলা কথা দেখো তো ভাই, যদি 3/1.5 হইতো, 1.5 হইতো, তাহলে দেখো 3/1.5 মানে কত 3/2 না? কাটাকাটি করলে কত আসতো 2 আসতো না? এইটা আসতো কিনা বলো? যদি 3/1.5 হইতো তাহলে 3/1.5 মানে কত 3/2, 3 কাটাকাটি করছি কত 2 আসছে। বাট ভাই আমার এইটা তো কত 1.5 না, এটা কত যদি 1.6 হয় তাহলে এই মানটা <2 না? বুঝছো, মানটা <2। দেখো <2 তোমার একটা অপশনেই আছে, তুমি ম্যাথ না করে এইখানেই বলে দিবা যে অ্যানসারটা তোমার বি। বুঝছো, অ্যানসারটা তোমার বি। ক্লিয়ার? দেখো এখন কেন হইলো কি রিজন সেটাও কিন্তু আমি তোমাকে বলে দিছি। ক্লিয়ার? তুমি না দেখেই বলে দিতে পারবা তোমার অ্যানসারটা আসবে কি বলতো বি। ক্লিয়ার? যে ভাই জাস্ট এই কনসেপ্টটা দেখো যে 3/1.5 হইলে আমার অ্যানসারটা আসতো 2, বাট 1.5 তো না, আমার কত 1.6। যেহেতু 1.6 তাহলে হর বাড়ছে, তাহলে আমার ভাগফলটা কি হবে কমে যাবে। কতটুকু কমবে 2 এর চেয়ে একটু কমবে, এই যে 2 এর চেয়ে একটু কম 1.8। বুঝছো, কারণ পরীক্ষা হলে এই সময় নাই যে এই জায়গা থেকে তুমি কাটাকাটি করবা, দরকার নাই ভাই, ওই কাটাকাটি তোমার দরকার নাই। ক্লিয়ার? পারবা, পারা উচিত তোমার ইনশাআল্লাহ। ওকে, এরপরে আসো, এটা একটু দেখো তো কি বলছে যে এক্স রে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এত অ্যাংস্ট্রম হলে কম্পাঙ্ক কত। সহজ বাংলা কথা ভি ইকুয়ালস টু কি এফ ল্যামডা, তাই না? তাহলে এই জায়গা থেকে কি এফ কত রে ভি বাই ল্যামডা, ভিটা কত 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ল্যামডা কত রে 3 ইনটু 10 ইনভার্স 10, তাই না? 3 3 কাট 10 টু দি পাওয়ার 8 -10 উপরে গেলে কি হবে +10 হবে, তাই না? তাহলে 10 টু দি পাওয়ার কত 18 হার্টজ, 10 টু দি পাওয়ার 18 হার্টজ। বুঝছো? বলো বুঝছো সবাই, বলো সবাই বুঝছো কিনা? জাস্ট এইটা কি আমার উপরে চলে যাবে। ক্লিয়ার? পারো সবাই? তো পারা উচিত, ঠিক আছে? ওকে, এরপরে আসো লাস্ট জিএসটির একটা প্রশ্ন। দেখছো কত বড় প্রশ্ন? প্রশ্নটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, প্রশ্নটা খুব সহজ। কি বলছে দেখো, এত হার্টজ কম্পাঙ্কের আলো, তাই না? তাহলে এত হার্টজ কম্পাঙ্কের আলো এফ এর ভ্যালু দেওয়া আছে, এত কার্যাপেক্ষক সম্পন্ন, কি বলছে কার্যাপেক্ষক সম্পন্ন ধাতব পৃষ্ঠে আপতিত হলে, তাহলে এই যে এই কম্পাঙ্কের আলো কি হইছে আপতিত হইছে না, তাহলে আপতিত আলোর কম্পাঙ্ক এফ। বুঝছো, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত, সর্বোচ্চ গতিশক্তি কত। তাহলে তুমি কি জানো সর্বোচ্চ গতিশক্তি কত, ই কে ইকুয়ালস টু ই মাইনাস ডাব্লিউ নট না? তাহলে ইটা দেওয়া আছে না, ইটা কত এইচ এফ, ইটা কত রে, ইটা হচ্ছে তোমার এইচ এফ, তাই না? এইচ এর ভ্যালু কত ভাই, এইচ এর ভ্যালু 6.63 10 ইনভার্স 34। এফটা কত রে ভাই বলো, এফটা হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 15 মাইনাস ডাব্লিউ নটটা কত রে 3.26, কত বলো 3.26 ইনটু 10 টু দি পাওয়ার -19, তাই না? ম্যাথটা মনে হইতে অনেক বড়, বাট খুবই সহজ একটা ম্যাথ। দেখো কেমনে, এই যে -34 10 টু দি পাওয়ার 15 -34 প্লাস 15 যদি যোগ করো কত আসে -19 আসে। এখানেও -19, এখানেও -19, 10 ইনভার্স 19 তুমি কমন নাও, 10 ইনভার্স 19 তুমি কমন নাও, তাহলে কত থাকতেছে বলো তো 6.63 ইনটু 2 -3.26। ভাই যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি এই চিন্তাটা দেখো তো একটু, 6.6 কে যদি তুমি 2 দ্বারা গুণ করো তাহলে ভাই এই সংখ্যাটা কত আসে 3.26। তাহলে এই সংখ্যাটা আমার প্রায় 13-র কাছাকাছি কোনো সংখ্যা আসতেছে না? হ্যাঁ, এটা প্রায় তোমার 13-র কাছাকাছি কোনো সংখ্যা, 13-র চেয়ে একটু বেশি। বুঝছো, তাহলে 13-র চেয়ে একটা বেশি সংখ্যাকে থেকে যদি আমি 3-এর চেয়ে বেশি সংখ্যা বাদ দেই তাহলে এই দুইটার রেজাল্ট আমার 10-এর কাছাকাছি কোনো সংখ্যা আসবে। বুঝছো, 10-এর কাছাকাছি কোনো সংখ্যা আসবে, তাহলে 10 ইনটু সামনে কত আছে 10 টু দি পাওয়ার -19। বুঝছো, তাহলে আমার অ্যান্সার ডাইরেক্ট চলে আসছে, এই যে আমার অ্যান্সার। বুঝছো, আমার এই যে অ্যান্সার। ক্লিয়ার? এই যে হচ্ছে আমার অ্যান্সার। সো এই জিনিসগুলা ভাই ক্যালকুলেশন স্ট্র্যাটেজি, তুমি পরীক্ষার হলে তুমি এক্সাক্ট গুণ করে পয়েন্ট মিলাবা এই সময় তোমার নাই, তোমাকে একটু কাছাকাছি মান চিন্তা করেই অ্যান্সার করতে হবে। সো আশা করি তুমি বুঝছো ইনশাল্লাহ। হ্যাঁ,
ওকে, এরপরে আরেকটা দেখছো, একটা প্রশ্ন লাস্ট, এইটা প্রশ্ন কোথায় আসছে দেখছো, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং জিএসটি দুইটাতে 24-25 সালে আসছে, 24-25 সালে আসছে। কি বলছে দেখো, ধাতব পৃষ্ঠের উপরে অতিবেগুনি রশ্মি, কি বলছে, অতিবেগুনি রশ্মি আপতিত হলে নির্গত কণা কি হবে। এখানে একটা জিনিস তোমাকে আমি একটু ক্লিয়ার করে দেই, খুব ভালোভাবে মাথায় রাখবা। এরকম যদি কয়েকটা ঘটনা তুমি প্রায় ফেস করবা, এরকম কয়েকটা ঘটনা তুমি প্রায় ফেস করবা, যে দেখো ভাই এটা হচ্ছে তোমার ধাতব পাত, ধাতব পাত, এই ধাতব পাতের যদি তোমার কি হয় মনে রাখবা আলো বা ফোটন, কি বলতো, আলো বা ফোটন, আলো বা ফোটন যদি আপতিত হয় তাহলে এই জায়গা থেকে ইলেকট্রন নির্গত হবে, কি হবে, ইলেকট্রন নির্গত হবে, বুঝছো, ইলেকট্রন নির্গত হবে, ইলেকট্রন নির্গত হবে। এই ইলেকট্রনটা যদি কোনো এক্স রে টিউব, কি বলতো, এক্স রে টিউবে আঘাত করে, বা এইখানে এক্স রে টিউব না বলে যদি বলে কোনো হচ্ছে তোমাকে বল, যদি আচ্ছা এক্স রে টিউবে বলে কোনো ধাতব টিউবও বলতে পারে, হ্যাঁ, কোনো এক্স রে টিউব, এটাকে বলে এক্স রে টিউবে যদি আঘাত করে তাহলে এই জায়গা থেকে আবার কি হবে বলতো, এই জায়গা থেকে এক্স রে নির্গত হবে, বুঝছো, এক্স রে নির্গত হবে। তার মানে ধাতব পাতে আলো পড়লে ইলেকট্রন নির্গত হয়, ইলেকট্রন আবার কাউরে যদি আঘাত করে কোনো এক্স রে টিউব বা তড়িৎ ক্ষেত্রে কোনো যদি ধাতব পাত থাকে সেক্ষেত্রে কি হবে বলতো, এক্স রে নির্গত হবে। সো এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখবা, এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবা যে ভাইয়া যদি ধাতব পাতে কোন আলো বা ফোটন অতিবেগুনি রশ্মি মানে আলো, আলো আঘাত করলে কি হবে বলতো, এক্স রে নির্গত, ইলেকট্রন নির্গত হবে, কি হবে, ইলেকট্রন নির্গত হবে। ক্লিয়ার? সো এই কয়েকটা জিনিস ভালোভাবে মাথায় রাখবা। ওকে, লাস্ট কয়েকটা জিনিস, তিনটা জিনিস খুব ভালোভাবে পড়বো, এই জায়গা থেকে প্রশ্ন আসলে এর বাইরে কিছু আসবে না। দেখো 30 মিনিট লাগবে শুধু, বুঝছো, 30 মিনিট লাগবে। হ্যাঁ, সোহেল রানা খুব সুন্দরভাবে বলছে, সামিয়াও বলছে। ওকে দেখ ভাই, সহজ কথায় এই জায়গা থেকে তো তেজস্ক্রিয়তা থেকে ম্যাথ আসবে, তেজস্ক্রিয়তা থেকে ম্যাথ আসবে। ক্লিয়ার? তেজস্ক্রিয়তা থেকে ম্যাথ আসবে, পরমাণু মডেল এবং নিউক্লিয়ার বিক্রিয়া শুধু জানার জন্য, এক্সট্রা জেনে রাখতে হবে ভাই, যা আসবে তাই যদি পড়াই তাহলে এক্সট্রা প্রশ্ন আসলে তো বলবি যে ভাই কিছু পড়াই নেই বা পারি নেই। আমরা আনুষঙ্গিক সবকিছু পড়ো, বাট ইম্পর্টেন্ট সে সময় তুই রিভিশন দিবি তেজস্ক্রিয়তার কনসেপ্টগুলো, আর আমার ক্লাস স্লাইডে তো সবগুলোই দেখাই দিব, ঠিক আছে, যা লাগবে যা লাগবে ইনশাল্লাহ সব পেয়ে যাবি। ওকে ওকে ওকে, এবার আয় ভাই এই জায়গা থেকে পরমাণু মডেল, পরমাণু মডেলের অনেক পড়াশোনা আছে। এখান থেকে তোকে আমি জাস্ট একটু বড় ভাই হিসেবে বলবো যে ভাই তুই কেমিস্ট্রি থেকে জাস্ট বড় ভাই হিসেবে জাস্ট এটা বলবো, কেমিস্ট্রি থেকে এটা পড়বি, এটা রাদারফোর্ড এবং বোর স্বীকার্য, ঠিক আছে, বোর স্বীকার্য এগুলো একটু পড়ে নিবি, ঠিক আছে, রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর স্বীকার্যটা পড়ে নিবি। আমি জানি তোরা পারিস, বাট এইখানে আমার একটা লাগবে, বোর স্বীকার্যের মাথা আছে যে L = NH/2π, বুঝছিস, এইটা আমার লাগবে, যে বোর স্বীকার্যের প্রথম যে স্বীকার্যটা যে কৌণিক ভরবেগ H/2π এর পূর্ণ সাংখ্যিক গুণিতক, এই জিনিসটা আমার লাগবে। তোরা কেমিস্ট্রি হতে এই জিনিসগুলো একটু পড়ে ফেলবি, ঠিক আছে, এটা আমার দরকার নাই। আর ফিজিক্সে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার n-তম কক্ষপথ, কি লাগবে, n-তম কক্ষপথ লাগবে, n-তম কক্ষপথ। ফিজিক্সে আমার পরমাণু মডেল থেকে n-তম কক্ষপথের প্রশ্ন আসবে। এখান থেকে দুইটা জিনিস, n-তম কক্ষপথের 1 নম্বরে লাগবে আমার ব্যাসার্ধ, 2 নম্বরে লাগবে আমার শক্তি। n-তম কক্ষপথের ব্যাসার্ধ এবং শক্তি, এই দুটো জিনিস আমার লাগবে আর কি। আচ্ছা, এই দুটো জিনিস আসলে একটু ক্লিয়ার করে নেই। আচ্ছা, মনে রাখবি ভাই, n-তম কক্ষপথের ব্যাসার্ধ এবং শক্তির ফিজিক্স এবং কেমিস্ট্রিতে দেখবে অনেক বড় বড় কিছু ফর্মুলা আছে, ভুলেও মুখস্থ করার দরকার নেই, ওগুলো মুখস্থ করবি না, ওগুলো তো লাগবে না, ঠিক আছে। তো এই জায়গা থেকে জাস্ট দুইটা জিনিস দেখবি, যে n-তম কক্ষপথের ব্যাসার্ধটা হবে আর rn-টা হবে, n-তম কক্ষপথের ব্যাসার্ধ rn-টা হবে, মনে রাখবি rn-টা হবে n² × r1, বুঝছো। আর শক্তিটা হবে En-টা হবে 1/n², আচ্ছা, এই দুইটা জিনিস আমার একটু লাগবে, একটু তোরা জাস্ট বলে ফেল, একটু মাথার মধ্যে নিয়ে ফেল। মাথার মধ্যে নেওয়া হয়েছে? বল, মাথার মধ্যে আশা করি নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে ভাই rn-টা হচ্ছে n² × r1 আর En-টা কি বলতো 1/n² × E1। এখানে যে জিনিসটা তুমি মাথায় রাখবা যে ভাই r1 এর মানটা কত, r1-টা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, আর E1 এর ভ্যালুটা কত রে, E1 এর ভ্যালুটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, তাই না।
-13.6 ইলেকট্রন ভোল্ট। এই জায়গা থেকে ভাই তিনটা জিনিস, এক নম্বরে যদি আমি বলি দুই তিনটা জিনিস লাগবে যে ভাই এন এর মান 1, কি বলতো, এন এর মান 1, এন এর মান 1 তো তুমি জানো, এন এর মান 1, এন এর মান 2, এন এর মান 3, এন এর মান 3। তুমি এইটা বের করে নিবা যে R1 তো তুমি জানো 0.53, আমি সহজটা বের করে দিলাম, হ্যাঁ আমি খুব ভালো মানুষ। তুমি এখানে R2টা কত আসবে, R3টা কত আসবে, ঠিক আছে, এটা বের করবা, তোমরা একটু কমেন্টে বলবা। এরপর এইখানেও আমি সেম কথা বলছি, এন এর মান 1, তাহলে তোমার E1 এর মানটা কত আসতেছে, -13.6 ইলেকট্রন ভোল্ট। এরপর যদি বলি আমার এন এর মান 2, এন এর মান 2, তাহলে E2টা কত আসবে তোমরা বলবা। আর এন এর মান যদি তোমার 3 হয়, এন এর মান যদি 3 হয়, E3 কত আসবে তোমরা একটু বলো, সবাই একটু কমেন্টে বলো। কিন্তু তোমরা একটু বলতে বলতে আমি একটা ইনফরমেশন তোমাকে দিয়ে দেই যে ভাইয়া এই এন এর মান 1 বলতে এটা মনে রাখবো ভূমি স্তর, কি বলতো, ভূমি স্তর, ভূমি স্তর, ক্লিয়ার, ভূমি স্তর। যদি এন এর মান 2 হয় মনে রাখবা দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় বা প্রথম উত্তেজিত, কি বলতো, প্রথম উত্তেজিত কক্ষপথ, এটা মাথায় রাখবা। রাজশাহী ইউনিভার্সিটিতে এই জায়গা থেকে প্রশ্ন আসছে যে বলছে প্রথম উত্তেজিত কক্ষপথের শক্তি কত। প্রথম উত্তেজিত কক্ষপথ বলতে এন এর মান 2, প্রথম উত্তেজিত কক্ষপথ মানে কি, এন এর মান 2, বুঝছো। তাহলে প্রথম উত্তেজিত কক্ষপথ যেটা, দ্বিতীয় কক্ষপথ একই কথা, ক্লিয়ার। প্রথম উত্তেজিত কক্ষপথ যেটা, দ্বিতীয় কক্ষপথ একই কথা, ক্লিয়ার। ওকে ওকে ওকে, এরপরে আসো, এরপরে আসো। এরপর যদি আমি বলি যে এন এর মান 3, তৃতীয় কক্ষপথ বা দ্বিতীয় উত্তেজিত কক্ষপথ, ভালোভাবে মাথায় রাখবো। এই কিছুদিন আগে একটা শব্দ হয়েছে না যে উত্তেজিত 27, তো এই মাথায় রাখবো উত্তেজিত কক্ষপথ, ঠিক আছে। সো এই জায়গা থেকে তোমরা একটু কমেন্টে বলো কত কত হবে, বলো দেখি, সবাই একটু কমেন্ট করো, বলো বলো কত হবে বলো, কিরে সবাই একটু কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো, বলো কত কত হবে শক্তির মানগুলো বলো। ওকে, সো জাস্ট E2 R2 R3 আর E2 E3 এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা আমি একটা কমেন্ট পাইছি, ওকে। আচ্ছা যদি আমি দেখি তাহলে কত আসবে বলো। আমাদের হচ্ছে রহিমা সুন্দর করে বলছে যে ভাই 0.53 ইন্টু যদি আমি 4 দ্বারা গুণ করি তার মানে কত আসবে বলো তো, 2.12, তাই না। আচ্ছা আমি কয়েকটা কমেন্ট পাইছি, তাহলে R2 2.12 অ্যাংস্ট্রম, আর কত বলো তো 4.77, তাই না, 4.77 অ্যাংস্ট্রম, 4.77 অ্যাংস্ট্রম, ঠিক আছে। সো ভাই এই মানটা তো চেঞ্জ হবে না, তাই না, এই মানটা তুমি মনে রাখবা, এই মানটা তুমি জাস্ট মনে রাখবা, এই মানটা তো চেঞ্জ হবে না, এই মানটা তুমি মনে রাখবা, ঠিক আছে, এই মানটা চেঞ্জ হবে না, তুমি মনে রাখবা। ওকে ওকে, অনুরূপ ভাবে তোমরা হচ্ছে E2 এবং E3টা বের করে ফেলবা। আসো একটু এখান থেকে প্রশ্নের প্যাটার্নটা একটু বুঝি, দেখো যেমন এইটা বলছে দেখছো, জিএসটি তো জাহাঙ্গীরনগর এবং জিএসটি দুইটাতে 24-25 বলে দিছে, 24-25 চলে আসছে। কি বলছে দেখো যে ভাই হাইড্রোজেনের ভূমি অবস্থা শক্তি দেওয়া আছে কত, -13.6 ইলেকট্রন ভোল্ট, বলছে দ্বিতীয় কক্ষের শক্তি, তাহলে দ্বিতীয় কক্ষের শক্তি বললো কত, দ্বিতীয় কক্ষের শক্তি মানে এন এর মান 2, তাই না, এন এর মান 2, তাহলে E2 তাহলে কত আসবে বলো, -13.6 ডিভাইডেড বাই 4, তাহলে কত, 3 এর 4 12 না, 3 এর 4 12, তাহলে মাইনাস কত 3.4 ইলেকট্রন ভোল্ট, বুঝছো, তাহলে কত আসতেছে -3.4 ইলেকট্রন ভোল্ট, ক্লিয়ার। তাহলে এখন তোমার যদি ভাইয়া তোমার যদি মনে থাকে, তোমার যদি মনে থাকে তাহলে তুমি একবারেই এই জিনিসটা তোমার মনে রাখাটাই সুবিধাজনক না, যে এইটা আসতেছে কি বলতো -3.4 ইলেকট্রন ভোল্ট আর এইটা আসতেছে -1.5 ইলেকট্রন ভোল্ট, ক্লিয়ার, -1.5 ইলেকট্রন ভোল্ট। সো এই জিনিসগুলো তুমি যদি মনে রাখতে পারো তুমি কি দ্রুত করতে পারবা, দ্রুত করতে পারবা, একজনের ক্যালকুলেশন করতে সময় লাগবে, তোমার সময়টা লাগবে না, ক্লিয়ার, বুঝছো। ওকে ওকে, এরপরে আসো। আচ্ছা ঠিক আছে, বলছে একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের সর্বনিম্ন ব্যাসার্ধ, সর্বনিম্ন ব্যাসার্ধ কত রে, 0.53 অ্যাংস্ট্রম, তাই না, এটা কি আমার বলতে হবে রে, বলতে হবে না, তাই না, দেখছো সাস্টে আসছে, দেখছো। তাহলে এই জায়গার প্রশ্নটা তোমার কি কাছাকাছি যে ইউনিভার্সিটিগুলো আছে, কাছাকাছি ইউনিভার্সিটিগুলোতে চলে আসবে, সাস্টে চলে আসে 0.53 অ্যাংস্ট্রম, ক্লিয়ার ভাই, পারবি না, পারবি না রে বল, পারবি না, পারবি ইনশাআল্লাহ। ওকে এরপরে আয়, এরপরে আয়, এবার দেখতে এটা কি বলছে, এই যে ভাই এই যে কি বলছে, প্রথম কক্ষপথের শক্তির কথা বলা আছে, তৃতীয় কক্ষপথের শক্তির কথা বলছে, এই যে সিওইউ তে আসছে,
ঠিক আছে, সি ও ইউতে আসছে। ঠিক আছে, তাহলে ভাই তৃতীয় কক্ষপথের শক্তি কত রে? এই যে -1.5 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, 1.5 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? ওকে, তাহলে ভাই বুঝছো যে এই জায়গাটা থেকে 24-25 সালে এগ্রিতে না আসলেও অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে আসতেছে। ঠিক আছে, ওকে, এরপরে আসো। এবার বলছে যে 3টি বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত। আচ্ছা, তোরা এটা সলভ করবি আর আমি এক্সট্রা করে বলে দিব, এক্সট্রা করে তোর কাছে আমি জিজ্ঞেস করব যে 3টি বোর কক্ষপথের শক্তির অনুপাত কত। আমি যদি বলি শক্তির অনুপাত কত, শক্তির অনুপাত কত। ঠিক আছে, শক্তির অনুপাত কত, তাহলে কি হবে বলতো? আমাকে বলছে যে বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত, তার মানে R1:R2:R3, তাই না? তাহলে কত? 1:2:2:3, তাই না? স্কয়ার আকারে। তাহলে কত আসবে বলতো? 1:4:9, তাই না? 1:4:9, বুঝছো? এই যে 1:4:9। বাট যদি বলতো শক্তির অনুপাত কত, তাহলে কত হইতো জানো? তাহলে কত হইতো? মনে রাখবা শক্তির অনুপাত E1:E2:E3, এইটা হয়তো 1/1² কি বলতো 1/3²। কেন বলতো? কেন বলতো? ই সমানুপাতিক 1/n², আর Rn সমানুপাতিক n²। ক্লিয়ার? এই দুটো হচ্ছে তোমার মেইন রিজন। সো এই জায়গা থেকে কত আসবে বলতো? 1:1/4:1/9। ক্লিয়ার? 1:1/4:1/9। ক্লিয়ার? সো এই কয়েকটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি ওই যে 1/4 করছি, পরে তুমি এটা উল্টে দিতে পারবা, সেটা সমস্যা নাই। ঠিক আছে, ওকে 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 ওকে। হ্যাঁ, পরে এই যে এইটাকে আবার তুমি এভাবে চিন্তা করতে পারো যে তাহলে 9:4:1, 9 লসাগু করো। ঠিক আছে, ওকে, এইভাবে তুমি চিন্তা করতে পারবা। বাট এইটা হচ্ছে এক্সাক্ট এইটা যে 1/1:1:4:1/9। ক্লিয়ার? এটা মাথায় রাখবা। ওকে, এরপরে আসো, এরপরে আসো। এবার তেজস্ক্রিয়তা, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। এটা হচ্ছে 5 স্টার টপিক। ঠিক আছে, তেজস্ক্রিয়তা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। তেজস্ক্রিয়তার কয়েকটা ইনফরমেশন তুমি জাস্ট রিডিং পড়ার জন্য এখানে দিছি। স্লাইডগুলো ইম্পর্টেন্ট ভাবে সাজাইছি, এমন ভাবে সাজাইছি তোমার মানে অনেক কিছু তোমার স্লাইডে আমি দিয়ে দিছি। ঠিক আছে, দেখো তেজস্ক্রিয়তার কিছু বৈশিষ্ট্য একটা জাস্ট মাথায় রাখবা যে ভাই কি বলছে, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 83 এর বেশি, কি বলতো? পারমাণবিক সংখ্যা 83 এর বেশি, তাদের ক্ষেত্রে তেজস্ক্রিয়তা দেখা যায়। কি বলছে? তেজস্ক্রিয়তা একটি স্বাভাবিক স্বতঃস্ফূর্ত ঘটনা, মানে ওই এমনি এমনি ঘটবে, এর তোর চাপ টাপ কিছু দিতে হবে না, তাই না? তাহলে বাইরের কোনো প্রক্রিয়া প্রভাবিত করতে পারে না। তাহলে কি প্রভাবিত করতে পারে না? যেহেতু এটা স্বতঃস্ফূর্ত ঘটনা, তার মানে বাইরে কোনো কিছুকে প্রভাবিত করতে পারে না। এবং মনে রাখবি এইটা একটা কমপ্লিটলি নিউক্লিয় ঘটনা, তাই না? নিউক্লিয়াস ভাঙে, যেহেতু নিউক্লিয় ঘটনা, তার মানে কি ইলেকট্রনের কোনো প্রভাব নাই, বুঝছিস? ইলেকট্রনের কোনো প্রভাব নাই। এরপরে দেখ, নিউক্লিয়ার ভাঙনের ফলে তেজস্ক্রিয়তা সৃষ্টি হয়, এটা আমরা জানি সবাই। তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে এক মৌল অন্য মৌলে পরিণত হয়, এটাও তুই জানিস। এখন বলছে তেজস্ক্রিয় রশ্মি জীবন্ত কোষের জন্য ক্ষতিকর। কি কি রশ্মি আছে ভাই? কি কি রশ্মি আছে মনে রাখবি? একটা হচ্ছে কি কি রশ্মি আছে, এই যে আলফা কণা, বিটা কণা, গামা কণা, তাই না? এই রশ্মিগুলো কি আমাদের কোষের জন্য ক্ষতিকর। এই কয়েকটা ইনফরমেশন জাস্ট রিডিং করবি। ঠিক আছে, এখন ভাইয়া এই জায়গাতে আমরা তেজস্ক্রিয়তা রিলেটেড ম্যাথ করব। এই জিনিসটা করব, তার আগে আমরা একটা কই গেল। আচ্ছা, এই জায়গাতে আমরা একটা তেজস্ক্রিয়তা রিলেটেড ম্যাথ করার আগে আমরা একটা জিনিস দেখব। আমরা সবাই তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটা সবাই পরিচিত, তাই না? তেজস্ক্রিয় ক্ষয় সূত্র, তাই না? তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটা কি ছিল আমাদের? তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটা কি ছিল বলতো? যে n equals to n0 into e to the power minus lambda t, তাই না? n equals to n0 e to the power minus lambda t। এইটা মনে রাখবা। এই ফর্মুলা দিয়ে তুমি যদি ম্যাথ করতে যাও, তোমার কি লাগে বলতো? ক্যালকুলেটর লাগে, তাই না? এটা হচ্ছে ক্যালকুলেটর লাগে, তাই না? ক্যালকুলেটর লাগে। বাট তোমাকে এখন আমি বলবো, তুমি সেম কাজ n equals to n0 e to the power minus lambda t ফর্মুলার যে কাজ, সেম কাজেই করবা, বাট তোমার কোনো ক্যালকুলেটর লাগবে না। এই কারণে তুমি জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখবা। ফর্মুলাটা হচ্ছে কি বলতো? ফর্মুলাটা হচ্ছে এইটা, জাস্ট এইটা মাথায় রাখবা। কি বলো? t equals to n into t half। কি বলতো? t equals to n into t half। জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখবা, যেখানে তোমার এই টিটা হচ্ছে, মাথায় রাখবা
টিটা হচ্ছে তোমার অবশিষ্ট থাকতে সময়, কি বলতো, অবশিষ্ট থাকতে সময়, টিটা হচ্ছে অবশিষ্ট থাকতে সময়। আর টি হাফটা হচ্ছে তোমার অর্ধায়ু, কি বলতো, টি হাফটা তোমার অর্ধায়ু। আর এনটা হচ্ছে মনে রাখবা, এনটা হচ্ছে তোমার অবশিষ্ট অংশ, কি বলতো, অবশিষ্ট যে অংশ থাকবে, অবশিষ্ট যে অংশ থাকবে এটাকে তুমি 1/2n করবা, অথবা n0/2n করবা। এই যে 2 এর পাওয়ার যে এনটা আছে না, ওই এনটাই হচ্ছে এইটা, বুঝছো? তুমি যদি এতটুকু মাথায় রাখতে পারো তুমি ম্যাথ করতে পারবা। এখন এই এনটা বের করার জন্য এইটা হচ্ছে আমরা এন নির্ণয় দেখব। আমরা দেখব কি, এন নির্ণয়। এই ছোট হাতের এনটা আমরা নির্ণয় করব। এনটা নির্ণয় করার জন্য আমরা কয়েকটা জিনিস দেখব। কয়েকটা জিনিস দেখব কিভাবে, দেখো খুব ভালোভাবে মাথায় রাখবে। এই বক্সটা বলছি আমার যে ভাই প্রথম অর্ধায়ু মানে আমার অবশিষ্ট অংশ আর ক্ষয়প্রাপ্ত অংশ। সহজ বাংলা আগে বুঝো যে ভাই তোমার কাছে একটা কেক আছে, কেকটারে তুমি 4 ভাগে ভাগ করছো, তুমি অর্ধেক খায়া ফেলছো, তোমার অবশিষ্ট আছে কত ভাই, অর্ধেক, বুঝছো? তাহলে তুমি অর্ধেকটাকে 50% বলতে পারো না যে আমার একটা কেকের 50% অবশিষ্ট আছে। তার মানে ভাই আমি বলতে পারি আমার এই 50% অবশিষ্ট বলতে আমি বলতে পারি হাফ, বলতে পারি হাফ, অবশিষ্ট 50%। আচ্ছা, একটা কেকের তুমি 3 ভাগের 4 ভাগ খেয়ে ফেলছো, তোমার অবশিষ্ট আছে কত বলো তো, 25%, মানে কত, 1/4, 4 ভাগের 1 ভাগ আছে। তাহলে ভাইয়া দেখো তুমি যদি অর্ধেক অবশিষ্ট থাকে, খাইছো কতটা রে, অর্ধেক খাইছো। তোমার যদি 4 ভাগের 1 ভাগ অবশিষ্ট থাকে, তুমি খাইছো কতটা, 4 ভাগের 3 ভাগ খাইছো, তাই না? আচ্ছা, তাহলে 25%, এরপর 25%-এরও যদি অর্ধেক খাও তুমি, মানে তাহলে তোমার থাকতেছে কত বলতো, 12.5%। এইটা হচ্ছে মনে রাখবা 8 ভাগের 1 ভাগ, কি বলতো, 1/8, 8 ভাগের 1 ভাগ অবশিষ্ট আছে, তুমি খাইছো কতটা, 8 ভাগের 7 ভাগ, বুঝছো, 8 ভাগের 7 ভাগ। যদি তোমার অবশিষ্ট থাকে 6.25%, তার মানে তোমার অবশিষ্ট আছে 16 ভাগের 1 ভাগ, কয় ভাগ, 16 ভাগের 1 ভাগ। তাহলে মনে রাখবা এটা হবে কত, 1/16, বুঝছো? তোমার ক্ষয়প্রাপ্ত হয়েছে কত, 16 ভাগের 15 ভাগ, বুঝছো, 16 ভাগের 15 ভাগ, সেটা প্রায় কত বলতো, 93.75%। এখানে আমি কয়েকটা ইনফরমেশন তোমাকে দেওয়ার ট্রাই করছি। দেখো এখানে কয়েকটা ইনফরমেশন আমি তোমাকে দিয়ে দিছি। ইনফরমেশনগুলো কি কি, কয়েকটা ইনফরমেশন আমি তোমাকে দিয়ে দিছি। দেখো তোমার দরকার কি, ছোট হাতের এন এর মান, তাই না? তোমার দরকার কি বলতো, ছোট হাতের এন এর মান, তাই না? আচ্ছা, এখন দেখো তুমি ছোট হাতের এন এর মান পাইছো, কিভাবে পাইছো, যে ভাই প্রথম ক্ষেত্রে আমার ছোট হাতের এন এর মান 1, কি বলতো, ছোট হাতের এন এর মান হচ্ছে আমার 1, এই ক্ষেত্রে আমার এন এর মান হচ্ছে 1, এই ক্ষেত্রে আমার এন এর মান 2, এন এর মান 2, এই ক্ষেত্রে আমার এন এর মান 3, এই ক্ষেত্রে আমার এন এর মান 4, বুঝছো? অর্থাৎ ভাইয়া আমাকে যদি বলে আমার অবশিষ্ট আছে 50% বা 1/2, ক্ষয়প্রাপ্ত হয়েছে 50% বা 1/2, তাহলে আমার এই ক্লুগুলো বললে আমার এন এর মান 1। যদি বলে আমার অবশিষ্ট আছে 25% বা ক্ষয় হয়েছে কত, 75%, 25% মানে 1/4, ক্ষয় হয়েছে 75% মানে কত, 3/4 যদি হয়, তাহলে আমার এন এর মান 2, বুঝছো? যদি আমার বলে আমার 12.5% অবশিষ্ট আছে, তার মানে কত, 8 ভাগের 1 ভাগ অবশিষ্ট আছে। যদি বলে আমার 87.5% ক্ষয় হয়েছে, তার মানে ক্ষয় হয়েছে কতটা, 8 ভাগের 7 ভাগ, বুঝছো? তাহলে আমার এন এর মান 3। যদি আমার বলে অবশিষ্ট আছে 6.25%, কত, 6.25%, তাহলে আমার ক্ষয় হয়েছে কত রে, 93.75%। তো সেক্ষেত্রে আমার 6.25 মানে কত, 16 ভাগের 1 ভাগ, আর 93.75% মানে কত, 16 ভাগের 15 ভাগ, তাহলে আমার এন এর মান 4। তোমরা এই জায়গাগুলো থেকে এন এর মান বের করতে পারবা কিনা বলো, বলো এন এর মান বের করতে পারবা কিনা? এন এর মান যদি তুমি বের করতে পারো, কি ওসমান হাদি ভাই কি মারা গেছে নাকি, কি রে হোসেন, আমি জানি না, বুঝছো রে? এই সবাই এটা বুঝছো কিনা, এইখানে জাস্ট তোমার এন এর মানটা বের করতে তুমি পারবা কিনা? এন এর মান বের করতে পারলে ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথটা তুমি করতে পারবা। আসো এবার একটু দেখাই। এই ক্লিয়ার, বলো বুঝছো? এই সবাই বুঝছো রে, বলতো বুঝছো কিনা? ওকে, আসো এবার আমরা একটু তাহলে পরের কনসেপ্টের দিকে, মানে একটু প্রশ্ন সলভ করি। যেমন দেখো এইখানে আমার কি বলছে, এখানে বলছে যে অর্ধায়ু কত রে, অর্ধায়ু হচ্ছে 1.36 দিন, তাহলে ক্ষয় ধ্রুবকের মান কত বলো, টি হাফ, মনে রাখবা টি হাফ হচ্ছে 0.693 বাই কত, ল্যামডা, তাই না? তাহলে এই জায়গা থেকে আমার ল্যামডা কত, 0.693
0.693 বাই কত টি হাফ কত 1.39 বুঝছো 1.39 বুঝছো জি ইনশাআল্লাহ বুঝছো ঠিক আছে ওকে সো এই জায়গা থেকে যদি আমরা কাজ করি এই জায়গা থেকে যদি কাজ করি দেখো মনে রাখবা 1.39 এইটা হচ্ছে এর দ্বিগুণ কি বলতো এইটা হচ্ছে এর দ্বিগুণ তার মানে এইটা যদি আমরা কাটাকাটি করি এটা যদি কাটাকাটি করি কত 1/2 তাই না তাহলে 1/2 কত রে 0.5 তাই না 0.5 ডি ইনভার্স 1 0.5 ডি ইনভার্স 1 ক্লিয়ার 0.5 ডি ইনভার্স 1 ঠিক আছে ওকে ওকে আসো এবার আমরা একটু পরের প্রশ্নের দিকে যাই এবার এটা দেখো তো এই খুব সুন্দর একটা প্রশ্ন দেখছো জিএসটি 24-25 আসছে তোমাদের এগ্রিতে এই জায়গা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি কি বলছে দেখো তো বলছে যে 2 ঘন্টা পরে কি বলছে ভাই 2 ঘন্টা পরে তার মানে 2 ঘন্টা পরে বলতে কি বুঝছো তুমি বুঝছো তোমার এটা টি এর ভ্যালু মৌলের এত অংশ অবশিষ্ট কত বলো তো 1/16 ভাগ অবশিষ্ট তাহলে এইটা যদি অবশিষ্ট হয় তাহলে n এর মান কত রে 1/16 তাহলে 1/16 কে আমি কি বলতে পারি বলো তো 1/2 টু দি পাওয়ার কত 4 না তাহলে n এর মান কত 2 টু দি পাওয়ার 4 n এর মান 4 n এর মান যদি 4 হয় তাহলে অর্ধ জীবন কত তুমি জানো কত t n * t½ তাহলে এই জায়গা থেকে t½ কত রে t½ কত t/n t এর ভ্যালু কত রে t এর ভ্যালু হচ্ছে 2 ঘন্টা আর n এর ভ্যালু কত n এর ভ্যালু হচ্ছে 4 তার মানে কত 1/2 এত ঘন্টা তাই না তাহলে হাফ ঘন্টা মানে কত রে 30 মিনিট না হাফ ঘন্টা মানে 30 মিনিট তাই না হাফ ঘন্টা মানে কি 30 মিনিট ক্লিয়ার সো এই জায়গা থেকে ম্যাথ আসলে তুমি ধামে অ্যানসার করে দিবা ঠিক আছে হাফ ঘন্টা মানে 30 মিনিট হ্যাঁ হাফ ঘন্টা মানে 30 মিনিট ঠিক আছে হ্যাঁ অনিয়ম সবাই বলছে ঠিক আছে ওকে ওকে এরপরে আসো এবার এইটা দেখো তো কি বলছে এই দেখছো ক্লাস্টার এগ্রিতে আসছে ক্লাস্টার এগ্রি 2021 সালে আসছিল কি বলছে দেখো তো 1 কেজি ভরের তেজস্ক্রিয় মৌলের মধ্যে 48 দিন পরে কি বলছে 48 দিন পরে তার মানে তোমার টি এর ভ্যালুটা দেওয়া আছে 48 দিন পরে ওই মৌলের মাত্র এত অংশ পাওয়া যায় তার মানে 1 কেজির মধ্যে এতটুকু পাওয়া যায় তার মানে তোর অবশিষ্ট না এটা ভাই অবশিষ্ট কত তাহলে অবশিষ্ট কত 0.25 মানে 0.25 কেজি তার মানে এটা কি 1/4 কেজি না 1/4 কেজি না 1/4 0.25 মানে কত 1/4 তাহলে অবশিষ্ট অংশকে আমি বলতে পারি যে 1/2 স্কয়ার হ্যাঁ বলতে পারি যদি 1/2 স্কয়ার হয় তার মানে ছোট হাতের n কত রে n এর মান 2 ছোট হাতের n এর মান 2 অর্ধায়ু কত t = n * t½ তাহলে এই জায়গা থেকে t½ কত রে t½ হচ্ছে আমার t/n t এর ভ্যালু কত t এর ভ্যালু 48 দিন n এর ভ্যালু কত 2 তাহলে কত 24 তাই না 24 দিন ক্লিয়ার n এর ভ্যালু কত আসছে বলো 24 দিন ক্লিয়ার বুঝছো সো এই টাইপের বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখবা ইনশাআল্লাহ ঠিক আছে হ্যাঁ 24 দিন ওকে এরপরে আসো আচ্ছা এইটা হচ্ছে তোমাদের HW হ্যাঁ এটা তোমরা অনেকে পারবা না আমি জানি এটা হচ্ছে মাস্ট অবশ্যই সলভ করবা হ্যাঁ সলভ করে নেটওয়ার্ক 5.0 গ্রুপে দিবা ঠিক আছে গ্রুপে দিবে ঠিক আছে মানে আমাদের 5.0 এর যে গ্রুপটা আছে না ওই গ্রুপে দিবে অবশ্যই এটা অনেকেই ভুল করবা আমি বলতেছি এইটা হচ্ছে তোমরা যারা আসো বা যারা ক্লাসটা করবা অনেকে রেকর্ডেড করে যারা ক্লাস করবা তাদের 60% পোলাপাইন এটা ভুল করবে আমি এটা চ্যালেঞ্জ দিলাম 60% পোলাপাইন এটা ভুল করবে ওকে এবার দেখো যেমন এই ম্যাথটা একটু দেখো তো কি বলছে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে 5 দিন এত অংশ ক্ষয় হতে যদি ক্ষয় হয় এত তাহলে অবশিষ্ট কত রে অবশিষ্ট কত 3/4 ক্ষয় হয়েছে তার মানে অবশিষ্ট আছে কত 1/4 হইলে n এর মান কত রে n এর মান 2 তাহলে কত t = n * t½ তাই না t = n * t½ সূত্র পড়বা মাথায় মান বসাবা খাতায় পরীক্ষা হলে রাগ করার জায়গা নাই সূত্র মাথায় কাজ করবে ক্যালকুলেশন করবা খাতায় n এর ভ্যালু কত n এর ভ্যালু 2 t½ কত রে 5 তার মানে 5 দুগুণা 10 দিন বুঝছো 5 দুগুণা 10 দিন ক্লিয়ার 5 দুগুণে 10 দিন এই নোট তো দেওয়া হয় কোনো নোট নাই ওটা তোরা ভুল কর আগে ওটা ভুল করলে ঠিক হবে ঠিক আছে ভুল করলে ঠিক হবে নেক্সট ক্লাসে বলবি ওকে এবার বলছে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে 40 দিন সম্পূর্ণ ক্ষয় হতে কত সময় লাগবে কখনোই সম্পূর্ণ ক্ষয় হয় না কখনোই তেজস্ক্রিয়তা
কখনোই তেজস্ক্রিয়তা সম্পূর্ণ বিলুপ্ত হয় না, মনে রাখবা, কখনোই তেজস্ক্রিয়তা সম্পূর্ণ বিলুপ্ত হয় না। হ্যাঁ, বিলুপ্ত হয় না, কখনোই তেজস্ক্রিয়তা সম্পূর্ণ বিলুপ্ত হয় না। এই কারণে তেজস্ক্রিয়তা শেষ হইতে অসীম সময় লাগে। ঠিক আছে, কখনোই তেজস্ক্রিয়তা সম্পূর্ণ বিলুপ্ত হয় না, বুঝছো? এই কারণে তোমার হচ্ছে কি অসীম সময় লাগে সম্পূর্ণ ক্ষয় হইতে। ঠিক আছে, ওকে। এরপরে আসো নিউক্লিয়ার বিক্রিয়া। আমরা শেষ টপিকসে আসি, খুব ভালোভাবে কয়েকটা পয়েন্ট শুধু বলবো, মাথায় নিবি। দেখ, আমার এরকম একটা বিক্রিয়া থাকে, এ প্লাস বি বিক্রিয়া করে কি হয় রে, সি প্লাস ডি প্লাস এক্স হয়, তাই না? প্লাস এক্স হয়, তাই না? এখানে এরকম দেওয়া থাকে, এরকম দেওয়া থাকে যে ভাই এটা হচ্ছে এ বি সি ডি, হ্যাঁ, ডি, ওকে। আর এখানে আমি দিলাম যে পি কিউ আর এস, হ্যাঁ, এইখানে দিলাম আমি হচ্ছে এম আর এন, এম আর এন। এই ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া, ঠিক আছে, এই ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া থাকে। এইখানে একটা জিনিস মাথায় রাখবি যে ভাই নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে, নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে দুইটা নিয়ম প্রযোজ্য। একটা হচ্ছে ভর সংখ্যা সংরক্ষিত, ভর সংখ্যা সংরক্ষিত থাকে, নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে ভর সংখ্যা সংরক্ষিত থাকে। আর দুই নম্বরে যে বিষয়টা মনে রাখবি, পারমাণবিক সংখ্যা সংরক্ষিত। কি বলতো? পারমাণবিক, পারমাণবিক সংখ্যা সংরক্ষিত, পারমাণবিক সংখ্যা সংরক্ষিত থাকে। ঠিক আছে, সংরক্ষিত থাকে। এই দুটো জিনিস ভালোভাবে মাথায় রাখবি যে নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে ভর সংখ্যা সংরক্ষিত থাকে এবং পারমাণবিক সংখ্যা সংরক্ষিত থাকে। তাহলে ভাই এখন কথা হচ্ছে ভর সংখ্যা সংরক্ষিত বলতে কি বুঝাইছি আমি? ভর সংখ্যা সংরক্ষিত বলতে বুঝাইছি যে a প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি প্লাস এম, বুঝছো? সি প্লাস ডি প্লাস এম। আর এইখানে আমার পারমাণবিক সংখ্যা সংরক্ষিত বলতে বুঝাইছি পি প্লাস কিউ ইকুয়াল টু আর প্লাস এস প্লাস এন, বুঝছো? এই জায়গা থেকে তুমি, এই জায়গা থেকে তুমি এম আর এন এর ভ্যালুটা বের করতে পারবে না? এম আর এন এর ভ্যালুটা বের করতে পারবে না? পারবা। যদি তুমি এম আর এন এর ভ্যালুটা পাও, দেখো, যদি তুমি এম আর এন এর ভ্যালুটা পাও তাহলে তুমি এক্স পেয়ে যাবা, তাই না? তোমার এক্স যে পরমাণুটার কথা বলছি, এম আর এন পাইলে তুমি এক্স কণাটা পেয়ে যাবা, বুঝছো? এক্স কণাটা পেয়ে যাবা, জাস্ট যোগ বিয়োগ করলে এম এন পাবা। তাহলে এম এন দ্বারাই তুমি এক্স কে চিনবা। কিভাবে চিনবা? মনে রাখবা, যদি এমন হয় যে এক্সট্রা আসছে 2 4, এমন হইতে পারে, এমন হইতে পারে এই এক্সট্রা আসছে 0 1, এমন হইতে পারে, এমনও হইতে পারে এই এক্সট্রা আসছে তোমার হচ্ছে 1 1 1 1 হইতে পারে, এমনও হইতে পারে এই এক্সট্রা আসতেছে তোমার, এক্সট্রা আসতেছে কত বলো তো? আচ্ছা, এক্সট্রা আসতেছে তোমার কত, শুধু 1, আচ্ছা 1 1 হইতে পারে। আচ্ছা আচ্ছা 1 1টা আমাদের দরকার নাই, এটা আমাদের এমন হইতে পারে এই এক্সটা হইতে পারে আমার কত 1 0 হইতে পারে, এই এক্সটা হইতে পারে আমার -1 0 হইতে পারে, এমনও হইতে পারে এই এক্সটা কি বলতো 0 0, বুঝছো? 0 0 হইতে পারে। যদি এমন হয়ে যায়, যদি এমন হয়ে যায় তাহলে এই জায়গা থেকে আমাদের কয়েকটা ইনফরমেশন মাথায় রাখবা। যদি ভাইয়া, যদি ভাইয়া এক্সটা তোমার 2 4 হয় তাহলে মনে রাখবা সেটা হবে আলফা কণা। কি হবে? আলফা কণা বা হিলিয়াম নিউক্লিয়াস। কি বলতো? হিলিয়াম নিউক্লিয়াস, আলফা কণা বা হিলিয়াম নিউক্লিয়াস। হ্যাঁ, হিলিয়াম নিউক্লিয়াস, আলফা কণা বা হিলিয়াম নিউক্লিয়াস। যদি 0 1 হয় তাহলে মনে রাখবা সেটা হবে নিউট্রন। কি বলতো? নিউট্রন। 0 1 হলে সেটা হবে নিউট্রন, যদি 1 0 হয় সেটা হবে প্রোটন। কি বলতো? সেটা হবে প্রোটন। যদি তোমার হচ্ছে -1 0 হয় মনে রাখবা সেটা হবে বিটা কণা, বিটা কণা বা ইলেকট্রন। কি বলতো? বিটা কণা বা ইলেকট্রন। যদি হচ্ছে তোমার, যদি হচ্ছে তোমার এমন হয়, আচ্ছা যদি এমন হয় সেটা কি হবে বলো? যদি 0 0 হয় সেটা মনে রাখবা গামা কণা। কি বলতো? গামা কণা, গামা কণা বা ফোটন। কি বলতো? গামা কণা বা ফোটন। হ্যাঁ, গামা কণা বা ফোটন। ঠিক আছে, সো এই কয়েকটা কণা পরিচিতি খুব ভালোভাবে মাথায় রাখবা। ঠিক আছে, এই কণা পরিচিতিগুলো খুব ভালোভাবে মাথায় রাখবা, তাহলেই তোমার আর এক্সট্রা তেমন কিছু লাগবে না। এই জায়গাটা মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জায়গা থেকে সিম্পল কিছু প্রশ্ন দিয়ে দেয়, এই জায়গা থেকে সিম্পল কিছু প্রশ্ন দিয়ে দেয়। মাথায় থাকবে ইনশাল্লাহ? থাকবে। ওকে ওকে, আরেকটা সাইড আছে এবং নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন, ফিশন এবং ফিউশন থেকে ভালোই প্রশ্ন আসে, ফিশন এবং ফিউশন থেকে ভালোই প্রশ্ন আসে। মনে রাখবি ফিশন ছোট শব্দ, মনে রাখবি ফিশনটা কি রে বলতো? ফিশনটা হচ্ছে ছোট শব্দ ছোট হয়, ফিশন ছোট শব্দ ছোট শব্দ, ফিশনটা কি বলতো? ছোট শব্দ। আর ফিউশনটা কি বলতো? বড় শব্দ, তাই না? বড় শব্দ। ফিশনটা কি রে? ছোট শব্দ, ফিউশন বড় শব্দ। মনে রাখবি ছোট শব্দ ছোট হয়, কি হয়? ছোট শব্দ ছোট হয়, ছোট শব্দ
ছোট হয়, আর বড় শব্দ মনে রাখবি বড় শব্দ বড় হয়, বড় শব্দ বড় হয়। ক্লিয়ার? ফিউশন ছোট শব্দ ছোট হয়, ফিউশন বড় শব্দ বড় হয়। ক্লিয়ার? হ্যাঁ, প্রোটনটা 1-1ই হবে, সেটাই আমি ভাবতেছিলাম। ঠিক আছে, প্রোটনটা হবে 1-1 হবে। ঠিক আছে, 1-1 হবে, কারণ প্রোটন বা এটাকে বলা হয় হাইড্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেন নিউক্লিয়াস। হ্যাঁ, হাইড্রোজেন নিউক্লিয়াস। আচ্ছা, ওটা আমার দরকার নাই, শুধু আমি প্রোটনটাই মাথায় রাখি, কারণ মাথায় নেই কিছু। হ্যাঁ, প্রোটনটা মাথায় রাখবো, 1-1 হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে ভাই ফিউশন কি রে? ছোট শব্দ ছোট হবে, আর ফিউশন কি? বড় শব্দ বড় হবে। কেমনে? দেখো, মাথায় রাখবা যে ভারী নিউক্লিয়াস ভেঙে কি হয়, যে ভারী নিউক্লিয়াস ভেঙে যায়, মানে কি ছোট হয়, ভারী নিউক্লিয়াস ভেঙে যায়, তাই না? আচ্ছা, এটা এইভাবে মাথায় বলি যে আমার ফিউশন কি হয়? ছোট হয়, তাই না? তাহলে ভারী নিউক্লিয়াস ভেঙে যায়, ভারী নিউক্লিয়াস ভেঙে যায়। আর এখানে ফিউশন কি হয়? বড় হয়, বড় শব্দ বড় হয়। তাহলে হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী হয়, হালকা নিউক্লিয়াস যুক্ত হয় কি? ভারী হয়। এরপরে মনে রাখবা শক্তি, এই শক্তিটা ইম্পর্টেন্ট। ফিউশনের শক্তিটা তুলনামূলক কম, এখানে শক্তিটা তুলনামূলক বেশি। এখানে আমি প্রশ্ন করছি কত মেগা ইলেকট্রন ভোল্ট, এখানে মেগা ইলেকট্রন ভোল্টটা মাথায় রাখবা, মেগা ইলেকট্রন ভোল্টে কত আসে। ঠিক আছে, মেগা ইলেকট্রন ভোল্টে শক্তির মানটা একটু মাথায় রাখবা। এরপরে আসো যে তাপমাত্রা কম লাগে, এখানে তাপমাত্রা বেশি লাগে, এটা দরকার নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট এই জায়গাটা, এই উদাহরণগুলো মাথায় রাখবি, কি কি উদাহরণ? এটা হচ্ছে পারমাণবিক রিঅ্যাক্টর। কি বলতো? পারমাণবিক রিঅ্যাক্টর এবং অ্যাটম বোমা। কি বলতো? পারমাণবিক রিঅ্যাক্টর এবং অ্যাটম বোমায় ফিউশন বিক্রিয়া ঘটে। এবং সূর্য এবং হাইড্রোজেন বোমা। কি বলতো? সূর্য এবং হাইড্রোজেন বোমায় কি হয়? নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটিত হয়। ঠিক আছে, এটা ভালোভাবে মাথায় রাখবি ভাই, এটা ভালোভাবে মাথায় রাখবি। ঠিক আছে, ওকে। নিউক্লিয়ার বর্জ্য ফিউশনে বেশি, ফিউশনে কম। আচ্ছা, এখানে মনে রাখবি যে চেইন বিক্রিয়া হয়, আর এখানে কি চেইন বিক্রিয়া হয় না। ক্লিয়ার? সো এই বক্সটা একটু মাথায় রাখতে পারিস। ঠিক আছে, মাথায় রাখতে পারিস। ওকে, এরপরে আয়, এই যে দেখ, এই যে তোর হচ্ছে জিএসটি হাজি দানেশ কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছিল 24-25 সালে। কি বলছে? সৌরশক্তি কোন পদ্ধতিতে তৈরি হয়? সৌরশক্তি। এই দেখ তোরে কি বলছে, এই যে দেখ, সূর্যে কি হয়? ফিউশন না? সূর্যে কি? ফিউশন হয়। সৌরশক্তি কি হয় বলতো? সূর্যে ফিউশন, তাই না? এই যে ফিউশন হয়। ফিউশনটা কেমনে হয়? তোমার হাইড্রোজেন থেকে কি হিলিয়াম তৈরি হয়, তাই না? হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয়। হ্যাঁ, ওকে। এরপরে বলছে কি যে দুটি হালকা মৌল, দেখো কি বলছে, দুটি হালকা মৌল একত্রিত হয়ে ভারী মৌল তো জিএসটিতে আসছে। বুঝছো? এই যে দেখো জিএসটিতে আসছে। সো এই টাইপের বিষয়গুলো তুমি জাস্ট গুরুত্ব না দেওয়ার কারণে যেন ভুল না করো ভাই, হ্যাঁ, তাহলে দুটি হালকা মৌল একত্রিত ভারী মৌল, তার মানে কি? বড় হয়, বড় শব্দ কি হয়? বড় হয়। বুঝছো? জিএসটি 24-25 আসছে। হ্যাঁ, ওকে। এরপরে আসো, এবার এইটা দেখো তো কি বলছে। তাহলে এইখানে কি হবে? এইখানে 14 + 4 = 17 প্লাস মনে করো a, তাই না? আর এখানে b যদি ধরি, তাহলে আমি বলতে পারি এখানে, বলো, এই জায়গা থেকে বলতে পারি 14 + 4 = 17 + a, তাই না? আর এখানে কি বলতে পারি? 7 + 2 = 8 + b, তাই না? তাহলে এখানে a কত আসে বলবা, আর এখানে b কত আসে, a b বের করে কি তুমি মৌলটা পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কত? 14 18, তার মানে এটা আসবে 1, এটা আসবে কত? 1। তাহলে x11 কত আসে রে? x11 হচ্ছে তোমার প্রোটন। ঠিক আছে, x11 হচ্ছে প্রোটন। ক্লিয়ার? x11 কত? প্রোটন। ওকে। আচ্ছা, এরপরে দেখো যে কোনো মৌল থেকে বিটা কণা নির্গত হলে কি হবে? বিটা কণা নির্গত হলে মনে রাখবা যে বিটা কণা নির্গত যদি হয়, নির্গত হলে বা আলফা কণা নির্গত হলে, এই কথাটা মাথায় রাখবা, আলফা কণা নির্গত যদি হয়, মনে রাখবে বিটা কণা নির্গত যদি হয়, বিটা কণা যদি কখনো নির্গত হয়, তার মানে পারমাণবিক সংখ্যা একবারে, কি বলতো? পারমাণবিক সংখ্যা একবারে, আলফা বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা একবারে, ভর সংখ্যা অপরিবর্তিত। কি বলতো? ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। হ্যাঁ, ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। তোমার বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা একবারে, ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। আলফা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা তোমার 2 কমে। বুঝছো? 2 কমে। আরেকটা হচ্ছে ভর সংখ্যা 4 কমে। এগুলো তোমার প্রশ্ন লাগবে, ঢাকা ইউনিভার্সিটি এই কনসেপ্ট দিয়ে অনেক প্রশ্ন সলভ করা যায়।
ওকে, তাহলে বলো কি বলছে, তাহলে পারমাণবিক সংখ্যা কি হারে বৃদ্ধি পায়, তাই না? পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। ক্লিয়ার? বুঝছো সবাই? ওকে 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 ওকে, আজকে এ পর্যন্তই।